ক্যাপিটাল গেইনের নেক্সট ক্লাসটা বলছে, আগের দিন বলছিলাম না যে একটা তুই এখন যে নতুন নিয়ম হয়েছে বুঝিস তো, আগের দিন একটা ডেট বলে, ডেটটা মনে রাখতে হবে। ডেট মনে আছে কোন ডেটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 23/7/24 একটা ডেট বলেছিলাম। 23/7/24 এটা খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে সেটা তোদের উপর ডিপেন্ড করবে। 23/7/24 মানে 23শে জুলাই 2024 সাল। ইম্পর্টেন্ট একটা ডেট, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা ডেট। এমনি আমি তোদের আগের দিন পড়ানোর সময় কি বলছিলাম বল, মনে আছে? তাহলে আমি একটা লিখছি। ধর আগের দিন পড়ানোর সময় তোদের কি বলেছিলাম, তিনটে জিনিস বলেছিলাম না, মনে পড়ছে? 12 মান্থ, 24 মান্থ, 36 মান্থ। 12 মান্থ, 24 মান্থ, 36 মান্থ। বলেছিলাম 12 মান্থ, 24 মান্থ, 36 মান্থ। তো কি কি ছিল 12 মান্থের মধ্যে, মনে আছে কি কি পয়েন্ট ছিল? লিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানির শেয়ারস, আর আর কি ছিল? ডিবেঞ্চার ছিল, তাই তো? লিস্টেড কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার। ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড ছিল, ছিল তো? ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড কি ছিল? জিরো কুপন বন্ড, বিজনেস ট্রাস্ট, এগুলো ছিল, ঠিক আছে। এদের জন্য মেয়াদ কি রেখেছিল সরকার? এটা বহুদিন ধরে চলে আসছে, এটা বহুদিন ধরে চলে আসছে। এর জন্য মেয়াদ কি করা হয়েছিল? 12 মাস। এর জন্য মেয়াদ করা হয়েছে 12 মাস, মানে 12 মাস বেশি। তুমি 12 মাস বেশি, 12 মাসের বেশি যদি হোল্ড করো তখন হতো লং টার্ম, তার নিচে হলে শর্ট টার্ম, ঠিক আছে। এই নিয়ম ছিল। 24 মাস কাদের জন্য ছিল? 24 মাস আনলিস্টেড কোম্পানি শেয়ার, আনলিস্টেড। আগের নিয়ম বলছে, আগে কি ছিল সেটা আগে জান, আগে না জানলে এখনটা জানতে পারবি না। আনলিস্টেড কোম্পানি শেয়ারস, ঠিক আছে, আনলিস্টেড কোম্পানি শেয়ারস। আর কি ছিল? ইমুভেবল প্রপার্টি, এটাই বেটার হবে। ইমুভেবল প্রপার্টি মানে ল্যান্ড বিল্ডিং এর মধ্যে কভার হচ্ছে, ইমুভেবল প্রপার্টি, ঠিক আছে। আর 36 মাস কি ছিল, কাদের জন্য ছিল বল? অন্যান্য অ্যাসেটস মানে আদার অ্যাসেটস। এর মধ্যে বেসিক্যালি কভার করে কি? জুয়েলারি, জুয়েলারি, তারপর আনলিস্টেড কোম্পানি ডিবেঞ্চার, এগুলো কভার করে, ঠিক আছে। তো ভারত সরকার নতুন একটা নিয়ম চলে এসেছে, দিনটা কি জানিস? শেষে ভাইটাল ডেট, ভাইটাল ডেটটা কি? কি বললাম ডেটটা কি? 23/7/24, এই ডেটটা খুব ভাইটাল ডেট, ঠিক আছে। ইনকাম ট্যাক্সের হিসাব দেখতে চাইলে এটা বিশাল একটা ভাইটাল ডেট, 23/7/24, ঠিক আছে। এই ডেটের পর, এই ডেটের পর যদি সেল হয়, ঠিক আছে, এই ডেটের পর যদি সেল হয়, সেক্ষেত্রে রুল কি করেছে? এই ডেটটার পর যদি সেল হয় সেটা 36 মাসটাকে 24 করে, আর কিছুই না। মানে হয়তো পরের বছর যারা পড়বে 36-এর গল্প থাকবেই না, হয়ে যাবে 12/24। বুঝতে পারলি কি বললাম? পরের বছর তো এই বছর তো তোর থাকবেই, না এই বছর তোর পরীক্ষার কোশ্চেন পেপারে সেট করবে না, কেমন এমন কিছু অঙ্ক থাকতে পারে যে সেল করেছে, কোনো অঙ্ক দেখবি এই ডেটের পরে সেল হয়েছে, কোনো অঙ্ক এই ডেটের পরে আগে সেল হয়েছে, ঠিক আছে। আর পরের বছর যেগুলো থাকবে, পরের বছর যাই থাকবে সেটা 25 সাল থাকবে, তাহলে এমনি তো 23/7/24-এর পরই হয়ে যাচ্ছে পরের বছর যারা পড়বে। পরের বছরের জন্য অত মাথায় রাখবেন, পরের বছর মাথায় রাখবে কি? 12 মাস, 24 মাস, ঠিক আছে। তো মানে কি বলেছে, 36 মাসটা বলতে পারিস যে এই ডেটের পর বেচলে, এই ডেটের পর বেচলে 36 মাসের কোনো গল্পই রইল না। এই ডেটের পর বেচলে ডেটটা কি হবে? ওটা 36টা কমে কি হয়ে যাবে? 24 হয়ে যাবে, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। যখনই অঙ্ক করবি, যখনই, যদিও আমি বলবো স্যার তাহলে সোজা, তার কিছুই নেই, ও তোমার 36 ও 24 হয়েছে শুধু এইটুকু, কিন্তু তোদের সিলেবাসে কিছুই নেই।
সিম্পল, আমি তো অনেক নিয়ম লিখলাম, কিছু নেই সিলেবাসে, ছোট্ট একটু আছে ক্যাপিটাল গেইন সম্পর্কে, ছোট্ট আছে, অত কিছু নেই, কিন্তু অনেক কিছু আগামী দিনে জানতে পারবি, এখানে আরো কিছু কি আছে। যেটা আমি কি বলছিলাম, 12 মাস, 24 মাস, 36 মাস, এইগুলো ক্রস করলে লং টার্ম, আর এইগুলোর মধ্যে হলে শর্ট টার্ম, ঠিক আছে। যেটা বলছি, এই যে 36 মাস যে বলছি, এই তারিখের পর যদি তুমি অ্যাসেট বেচো, এই তারিখের পর এই অ্যাসেট গুলো যদি বেচো, তাহলে কি হবে, এই তারিখের পর বেচলে 36 মাসটা রিডিউস হয়ে হয়ে যাবে 24 মাস, ঠিক আছে। তো এবার এবার এইটুকু বলে দিলাম, তাহলে এবার তোকে, এবার দেখ বলবি, হ্যাঁ ভালো করে দেখবি, জুয়েলারি জুয়েলারির মেয়াদ ক মাস ছিল, মানে জুয়েলারি কতদিন ছিল, জুয়েলারির মেয়াদটা কতদিন ছিল, হ্যাঁ 36 মাস, তাই তো। তাহলে জুয়েলারি দেখ, আমি কেস তোর সামনে কেস তুলে ধরেছি, একদম কেস তুলে ধরেছি, অ্যান্সারও করে দিয়েছি, ঠিক আছে। তো তাহলে তাহলে এই দেখ, জুয়েলারি কিনেছি কবে, 15/6/22, আমাদের ডেটটা কি ছিল, বল ডেট কি ছিল, মনে মনে না রাখতে পারলে হবে না, মনে না রাখতে পারলে হবে না, কিন্তু মনে রাখতে হবে, মনে তোকে রাখতে হবে, 23/7/24, তাহলে স্যার 23/7/24 নয় তো, এটা 23/7/24, তুই কিনেছিস কবে বল, কিনেছিস কবে, কিনেছিস কবে, 15/6/22, 15/6/22 কিনেছিস, কিন্তু বেচেছিস কবে, আমি কি বলেছিলাম 23/7/24 পরে বেচতে হবে, তো 23/7/24 পরে বেচেছিস, না 23/7/24 পরে, 23/7/24 তুই আগেই বেচেছিস, ঠিক আছে। তো আগেই বেচেছিস, তাহলে কোনো সমস্যা, তাহলে তো এখানে কোনো গল্পই নেই, এখানে তো ওই গল্পই হবে না, ওই গল্প তো আসবে না, ওটা 23/7/24 পরে বেচলে গল্পটা আসবে। তাহলে তুই আগে দেখ কতদিন হোল্ড করেছিস, মানে জুয়েলারির মেয়াদ তো 3 বছর হয়, দেখ 3 বছর কি হোল্ড করেছিস, না 3 বছর হোল্ড না করলে কি হবে, শর্ট টার্ম। কিন্তু এটাই ভাব 20 তারিখের জায়গায়, ঠিক আছে, 20 তারিখের জায়গায়, পরে উদাহরণ দিতে, এটা এটা তোকে তোকে আর ভাবতে হবে না, তুই পরের উদাহরণটা দেখ, তুই জুয়েলারি কিনেছিস কবে, 22 সালে, ওকে, জুয়েলারি বেচেছিস কবে, 25/7/24, মানে 25/7/24 মানে কি, 23/7/24 পরে, ঠিক আছে। এক্ষেত্রে মেয়াদ কত হয়, 2 বছর, 2 বছর, দেখ তো 2 বছর হচ্ছে, হ্যাঁ স্যার 2 বছর হয়েছে, 3 বছর কিন্তু হয়নি, তাহলে এক্সেপশনাল কেসটা বুঝতে পারলি, ধরতে পারলি তো, এটা কিন্তু লং টার্ম। এবার দেখ তারপর উদাহরণ দেখ, তোমার আগের দিন এটা করানো উচিত ছিল, ঠিক আছে। তো যাই হোক, জুয়েলারি কিনেছিস কবে বল, 15/6/22, এবার জুয়েলারিটা বেচেছি কবে, দেখ অনেকের মনে কোশ্চেন হবে, পরীক্ষা হলে টুক করে কোশ্চেন মনে কোশ্চেন হবে, স্যার ওই দিনের দিনই যদি বেচে, যেই দিন নিয়ম হয়েছে ওই দিনই যদি বেচে, ভালো করে দেখ, নিয়ম কি বলেছে, ভারত সরকার নিয়মটা কি করেছে, ওই দিন বা তার পরে, ওই দিন বা তারপরে, তাহলে তুই 23/7/24 বেচেছিস, মেয়াদ খোঁজ, কতদিন হচ্ছে বল, স্যার 2 বছর, 2 বছরই হচ্ছে, 2 বছর 1 মাস, যাই হোক, তাহলে এমনি জুয়েলারির মেয়াদ আগে কি ছিল, 3 বছর, কিন্তু এই তারিখ পরে বেচলে মেয়াদ কত, 2 বছর হয়ে গেছে, তাহলে 2 বছর তো হয়েছে, তাহলে এটা কি লং টার্ম, বুঝতে পারছিস তো, মনের মধ্যে কোশ্চেন থাকলে কিন্তু করে ফেলতে হবে, ঠিক আছে। এবার দেখ কেস 4, কিনেছিস কবে, 15/6/22, 15/6/22 কিনেছিস, বেচেছিস কবে, স্যার 22/7/24, তার মানে কি 23/7/24 ঠিক একদিন আগে, মেয়াদ কত, 3 বছর, 3 বছর হয়েছে, না স্যার শর্ট টার্ম, একদম পুরো সিম্পল ভাবে, আর কোন মানে তোর মনের মধ্যে কোশ্চেন থাকা উচিতই নয়, জুয়েলারি পুরো কেস বলে দিলাম, ঠিক আছে, এক একটা করে পার্ট বাই পার্ট বলছি, এটা কার কেস বললাম, জুয়েলারি। আচ্ছা, এবার কি বলেছে দেখ, আদার অ্যাসেটস, এখানে কি লিখে দেখতে পাচ্ছিস, আদার অ্যাসেটস কি, আনলিস্টেড ডিবেঞ্চার, আমি লিখলাম আনলিস্টেড ডিবেঞ্চার মেয়াদ কতদিন ছিল, 3 বছর ছিল, 3 বছর ছিল, আনলিস্টেড ডিবেঞ্চার 3 বছর ছিল, ঠিক আছে। জুয়েলারি মেয়াদ কতদিন ছিল, 3 বছর ছিল, 3 বছর ছিল, লিখেছি, আদার অ্যাসেটস এর মেয়াদ কি হয়, 3 বছর হয়, আদার অ্যাসেটস এর মেয়াদ কি হয়, আদার অ্যাসেটস এর মেয়াদ কি ছিল, 3 বছর ছিল, তো ওটা তো এখন রিডিউস হয়ে কত হয়ে যাবে, ওই তারিখের পর বেচলে 2 বছর হয়ে যাবে। এবার দেখো ভাইটাল জিনিস, অঙ্কের পরীক্ষায়, মানে এই সেমিস্টার তোর ফার্স্ট সেমে এর উপর বেস করে কতটা অঙ্ক করবে সে আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমার গুরুত্বপূর্ণ শেখা, ঠিক আছে, নলেজটা জানা খুব জরুরি, ঠিক আছে। তো হয়তো এটা পরের সেমিস্টারে আসতে হবে, নলেজটা জানা জরুরি, কেন তোর এখানে এই সেমিস্টারে কি ক্যালকুলেট কি দেবে জানিস তো, ক্যাপিটাল গেইন বের করতে দেবে, ইনকামটা বের করতে দেবে, ট্যাক্স বের করতে দেবে, ট্যাক্স তো পরের সেমিস্টারে বের করতে দেবে, ঠিক আছে। তো আর পরের সেমিস্টার শিখবো, মনেই থাকবে না শেখানোর জন্য, মনেই থাকবে না তখন শেখানোর জন্য, ঠিক আছে। তো তো দেখ কি বলছে, ভালো করে পড়তে হবে না, তুই তুই আগে, তোকে নতুন নিয়ম শেখাতে পারবো, নতুন নিয়ম শেখানোর আগে জানাতে হবে পুরনো কি হচ্ছিল, পুরনো না জানাতে গেলে নতুন জানাতে পারবি, পুরনো জানতে হবে আগে কি ছিল। দেখ
কি লং, তোরা তো পড়েছিস আগের ক্লাসগুলোতে পড়েছিস ক্যাপিটাল গেইন কত রকমের হয়, দু রকমের হয় না? কি হয়, একটা লং টার্ম হয়, একটা শর্ট টার্ম হয়, একটা লং টার্ম একটা শর্ট টার্ম, ঠিক আছে তো? লং টার্ম জানিস তো, লং টার্ম কাকে বলে? কাকে বলে স্যার? যে সমস্ত ক্যাপিটাল অ্যাসেট গুলো বহুদিন ইউজ করি, সত্যি কথা, ঠিক আছে? শর্ট টার্ম কাকে বলে? যেগুলো কম দিন ইউজ, ঠিক আছে তো? এবার দেখ, লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর কত পার্সেন্ট ট্যাক্স, কি লেখা আছে? মানে এটা ভালো করে দেখ, ভালো করে দেখ কি লেখা আছে এটা। ওল্ড, আগে এই নিয়ম ছিল। লং টার্ম আগে কি করতো ভারত সরকার, কি করতো? লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর 20% ট্যাক্স নিত। কত পার্সেন্ট ট্যাক্স নিত? 20% ট্যাক্স নিত, ঠিক আছে তো? এবার দেখ 20% ট্যাক্স নিত লং টার্ম ক্যাপিটাল গেইন, কিন্তু ব্র্যাকেটে কি লেখা আছে দেখ এখানে, সে কি লেখা আছে? আন্ডার সেকশন 112, সেকশন বলেছে, তো সেকশন, আরে ওর মধ্যে অনেক তো নাম ছিল, কি এত নাম কি করে পড়বো, অনেক টাইম নষ্ট হবে, ঠিক আছে? তার জন্য আমি বললাম 112, 112 নম্বর সেকশন ইনকাম ট্যাক্স অ্যাক্টের 112 এ যে সমস্ত আইটেমের কথা বলেছিল, ওই সমস্ত ক্যাপিটাল অ্যাসেট বেচলে ভারত সরকার 20% ট্যাক্স নিত। আর 112 তে কি বলেছিল, এই দেখ, এসটিটি নট পেড। এবার বলে স্যার এসটিটি আবার কি? এসটিটি মানে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। কি বললাম? সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, মানে শেয়ার কিনতে গেলে বা শেয়ার বেচতে গেলে থ্রু স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ মার্কেট, রিকগনাইজ স্টক এক্সচেঞ্জ, ওই স্টক মার্কেট থ্রুতে শেয়ার কেনা বেচা করলে তোকে এসটিটি দিতে হয়। এবং কোন কোম্পানি? লিস্টেড কোম্পানির শেয়ার, লিস্টেড, লিস্টেড বুঝিস কাকে বলে? লিস্টেড কোম্পানির শেয়ার, তুই রিলায়েন্সের শেয়ার কিনতে যাবি, টাটার শেয়ার কিনতে যাবি, টাটা কোম্পানির শেয়ার কিনতে যাবি, এইগুলো হচ্ছে লিস্টিং, যেটা স্টক মার্কেট নথিভুক্ত করা আছে, ঠিক আছে? এবার এমন কোন শেয়ার, যেমন ধর সাপোজ ধর কোনো একটা তোর পাড়ারই ধর কোনো একটা দোকান, ওদের সবে কোম্পানি খুলেছে, ঠিক আছে? যে কোনো একটা এবিসি কোম্পানি খুলেছে, ও স্টক মার্কেটের নামই নেই, তো ওদের না, লিস্টিং কোম্পানি, যে সমস্ত কোম্পানি শেয়ার মার্কেটে লিস্ট করা আছে তাদের শেয়ার কিনতে গেলে তোকে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দিতে হয়, এসটিটি দিতে হয়, এসটিটি, ঠিক আছে? তাই কি লিখেছে? বলছে এসটিটি নট পেড, ভালো করে দেখিস তো, এসটিটি নট পেড, এসটিটি পে করা হয়নি, এসটিটি পে করা হয়নি, তাদের জন্য ছিল 20%, 20% কাদের জন্য ছিল? এসটিটি পে করা হয়নি। আর এসটিটি পে করা হলে তার জন্য কত পার্সেন্ট ছিল? 10% ছিল, 10% আগে ছিল, ঠিক আছে? এটা আগে ছিল, ঠিক আছে? এসটিডি পে করা হয়নি তার জন্য 10, তার মানে কি ছিল? আগে আমাদের দেশে লং টার্ম, আগে আগে 23/7/24 আগে কি ট্যাক্স নিত? 20% আর 10% ছিল লং টার্মের উপর, 20% আর 10%। 20% কার জন্য? যেখানে এসটিডি পে করা হয়নি সেখানে 20%, আর যেখানে এসটিডি পে করা হয়েছে সেখানে কত ছিল? 10%, ঠিক আছে? আর এসটিটি যেখানে পে করা হয়নি সেখানে তুই ইন্ডেক্সের বেনিফিট পেতি, সেখানে কিসের বেনিফিট পেতি? ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যেত। আর যেখানে এসটিটি পে করা হতো, ঠিক আছে, সেখানে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যেত, ঠিক আছে? ইন্ডেক্সের, স্যার কেন এই নিয়মটা ছিল আগে? এই নিয়মটা সরকার তোকে 20% ট্যাক্স নেবে তোর থেকে, 20% ট্যাক্স নেবে, আমি আগের দিন তো বলছিলাম, অঙ্ক করার সময় বলছিলাম, সরকার তোর থেকে 20% ট্যাক্স নেবে, ঠিক আছে তো? লং টার্ম ক্যাপিটাল গেইন হলে তোর থেকে 20% ট্যাক্স নেবে। তো ট্যাক্সটা কি? অনেকটা টাকাই তো ট্যাক্স নিচ্ছে, তো যখন অনেক টাকা ট্যাক্স নিচ্ছে তোকে বেনিফিট দেবে, দিতে হবে বেনিফিট, অনেক টাকা ট্যাক্স নিয়ে বেনিফিট দিতে হবে, ঠিক আছে তো? এই জন্য তখন ইন্ডেক্স বেনিফিট ছিল। এবার সরকার বলেছে এই যে এই সিচুয়েশনে যদি কেউ যদি শেয়ার মার্কেটে এসটিডি পে করে, কেউ যদি এসটিডি পে করে, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা শেয়ারের ক্ষেত্রে 112, এটা শেয়ারের ক্ষেত্রে, এটা শেয়ারের ক্ষেত্রে যদি এসটিডি পে করা হয় তাহলে গভর্নমেন্ট 10% ট্যাক্স তো কম নিচ্ছে, তো যখন ট্যাক্স কম নিচ্ছে তাহলে কি বেনিফিট দেবে? না, বেনিফিট দেবে না, তো সিম্পল ব্যাপার, নো ইন্ডেক্স বেনিফিট। এটা কি ছিল? এই নিয়মটা কি ছিল? এটা আগে ছিল। এখন সরকার কি নিয়ম করে নিয়ে এসেছে দেখ, সোল্ড আফটার 23/7/24, এই তারিখের পর, এই তারিখের পর যদি তুই বেচিস, এই তারিখের পর যদি বেচিস, ঠিক আছে? তাহলে নতুন রুল কি বলছে? সরকার কত পার্সেন্ট ট্যাক্স নেবে? 12.5% ট্যাক্স নেবে, 12.5% ট্যাক্স নেবে। কিন্তু কি বলছে? উইদাউট ইন্ডেক্সেশন, উইদাউট ইন্ডেক্সেশন, ঠিক আছে? তাই অর্থাৎ তোকে ইন্ডেক্স, তোকে বলে ট্যাক্স তো কমিয়ে দিয়েছে, ট্যাক্স তো কমিয়ে দিয়েছে, ইন্ডেক্সের বেনিফিট দেবে না, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলি আমি সিচুয়েশন কিছু করা, ঠিক আছে? এটা হলো। এইবার এখানে আবার কি লিখেছে, এখন যে সরকার নতুন নিয়ম নিয়ম নিয়ে এসছে যে তোমাকে একটা ছাড় দেবে, একটা ছাড় দেবে, যে 1,25,000 টাকার একটা ছাড় আছে লং টার্ম ক্যাপিটাল গেইন, 1,25,000 টাকা ছাড় আছে। যদি লং টার্ম ক্যাপিটাল গেইন 1,25,000 টাকা হয় তাহলে কোনো ট্যাক্স নেবে না, ঠিক আছে? আর যে লং টার্ম ক্যাপিটাল গেইন যদি 1,25,000 টাকার বেশি হয়, 1,25,000 টাকার বেশি হয়, লং টার্ম ক্যাপিটাল গেইন যদি 1,25,000 টাকার বেশি হয় তখন কত পার্সেন্ট ট্যাক্স নেবে? 12.5%, ঠিক আছে? আর আগে এই নিয়মটা 1,25,000, আগে কত ছিল? 1,00,000 টাকা ছিল, এখন ওটা 1,25,000 করে দিয়েছে, ঠিক আছে? 1,25,000 করে দিয়েছে।
এবার দেখ, যেটা খুব জরুরি জানা, যেটা খুব জরুরি তোদের অঙ্কের জন্য খুব কাজে লাগবে, এইটা দেখ। এবার দেখ এইটা ঠিক আছে, এটা অনলি ফর বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর জন্য নিয়ম। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আগের দিন করাচ্ছিলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। আর অঙ্ক করার সময় না নিচে একটা নোট লিখেছিলি, বলছিস না সে এত বড় নোট লিখতে হবে, সেই কথাটা এখানে লিখেছে। ঠিক আছে, অনলি ফর ল্যান্ড। অ্যাকচুয়ালি যত জালিয়াতি সব ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপরই জালিয়াতি হয়। সব জালিয়াতি, সব ব্ল্যাক মানি, 2 নম্বরই টাকা সব ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর হয়। এই জন্য সরকার এই নিয়মটা করেছে। আর এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপরই পার্লামেন্টে মানে মানে বিশাল ঝামেলা হয়েছিল এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপরই। ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপরই কি করেছিল দেখ। আগে কি নিয়ম ছিল, এই দেখ 23, এখানে কি লিখেছি 23/7/24, এটা কি লিখেছি ডেটটা 23/7/24। 23 এই তারিখের আগে যদি তুই বিল্ডিং বেচতি তাহলে সেম নিয়মই হতো। আগে কি নিয়ম ছিল, আগে কি নিয়ম ছিল, 20% ট্যাক্স নিত গভর্নমেন্ট, আর কি হতো ইন্ডেক্সের বেনিফিট দিত। আগে এই নিয়ম ছিল, কিন্তু এখন কি নিয়ম হয়েছে, ধর 23/7/24 পর এখন যে এখন তো 26 সাল, তাহলে এখন যা অঙ্কই পাবি ভাই, এখন আজকের পর থেকে যা যা ঘটনা ঘটবে সব যে বেচা হবে, বাড়ি ঘর যা বেচা হবে, কোন তারিখে বেচা হবে, নিশ্চয়ই 24 পরেই বেচা হবে, এতে কোনো সন্দেহ নেই, 24 পরেই বেচা হবে। কি বল না, আজ তো 26 দাঁড়িয়ে আছিস, তুই তো 2026 দাঁড়িয়ে আছিস, এর পরবর্তী বা পরের বছরগুলোতে যে অঙ্ক আসবে কোন তারিখে বাড়ি বেচার ডেট কোন তারিখ থাকবে কি মনে হয়? অফকোর্স তোর 24 সালের পরেই থাকবে, 24 আগেও থাকবে না, এটা শিওর। ঠিক আছে তো, তাহলে বাড়ি বেচা হয়েছে কবে, ধর 23/7/24 পরে বেচা হয়েছে। কেনা কবে হয়েছে, কেনা কবে হয়েছে মনে কর না, মনে মনে করতে ক্ষতি কোথায়, মনে নিশ্চয়ই দেখ, কেউ বাড়ি কিনে বাড়ি বেচবে, আজকে বাড়ি কিনে তার কালকে বাড়ি বেচে না, একটা বাড়ি বাড়ি বেচার জন্য নির্দিষ্ট টাইম নেই, তাই তো। তো মনে করছি বাড়িটা কেনা হয়েছিল নিশ্চয়ই এই ডেটের আগে, এই ডেটের আগে কেনা হয়েছিল। আচ্ছা, এই ডেটের আগে মানে দেখ কেনা বাড়িটা কেনা হয়েছিল এই সময় 23/7/24 কেনা হয়েছিল, বাড়িটা বেচা হয়েছে এই সময়। ঠিক আছে, এক্ষেত্রে সরকার কি নিয়ম করেছে, 23/7/24 পর বাড়ি বেচলে রুল কি করেছে সরকার, সরকার কি রুল করেছে, বলছে আমি যে ক্যাপিটাল গেন হবে, লং টার্ম ক্যাপিটাল গেন যেটা হবে তার উপর আমি 20% ট্যাক্স নেব। কত পার্সেন্ট ট্যাক্স নেব, 20% ট্যাক্স নেব। ঠিক আছে তো, 20% ট্যাক্স নেব। এইটা নিয়েই মানে বিশাল এখানে কি বলেছে না 20%, আমি দাঁড়া 1 মিনিট বলছি, এখন কি বলেছে 23/7/24 পর যদি বাড়িটা বেচা হয় তাহলে সরকার কি বলেছে, সরকার কত পার্সেন্ট ট্যাক্স নেবে, এই দেখ এই যে 12.5%, মানে এখন কত ট্যাক্স নেবে, 12.5% ট্যাক্স নেবে। মানে ট্যাক্স এর তো কম, আগে তো 20 ছিল, এখন 12.5, অনেকটাই কম তো। ঠিক আছে তো, কিন্তু কিন্তু কি বলেছে, উইদাউট ইন্ডেক্সেশন, কিন্তু কোনো ইন্ডেক্সের বেনিফিট দেবে না। এই নিয়ে পার্লামেন্টের একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে আমি তোকে বলছি, ঝামেলাটা কি হয়েছে তা একটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে বুঝতে পারবি, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে বুঝতে পারবি। ধর ধর একটা বাড়ি কেনা হয়েছে, একটা লোক বাড়ি কিনেছে, হাউস কিনেছিল, ধর কত সালে, ধর 2005 সালে, 2005 সালে হাউস পারচেস করেছে, জাস্ট দেখে নে, হাউস কিনেছিল 5 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা কিনে মোটামুটি ভালোই একটা ল্যান্ড পেয়েছে। এবার ধর এই হাউসটা পেয়েছে, এটা তো কোন সাল ধর, বুঝলি এটা তো 2026, ধর না তো 24-25-এ, মানে আমাদের প্রিভিয়াস ইয়ার তো 24-25, 24-25 ধরে নিলাম, 24-25-এ বাড়িটা বেচেছে, বাড়িটা সোল্ড করেছে। তাহলে ভাব তুই এমনি কমন সেন্স খাট, তুই সালে যে বাড়িটা যে ল্যান্ডটা কিনেছিলি 5 লাখ টাকা দিয়ে, আজকে বিক্রি করে কিরকম দাম পাবি। যার মধ্যে একটু নলেজ আছে সে তো এমনি বলে দিতে পারবে যে সেই সময় 5 লাখ টাকা জমির দাম হলে আজকে জমির দাম মোটামুটি বেশ ভালোই যাবে, ভালোই যাবে জমির দাম। না আমার মনে আছে 2002 সালে একটা 10,000 টাকা দিয়ে একটা জমি কেনা হয়েছিল, কাটা মানে 1 কাটা, 10,000 টাকা দিয়ে একটা জমি কেনা হয়েছিল, সেই জমি আজকে দেখলাম মার্কেট ভ্যালু দেখলাম 2 লাখ, 2 লাখ টাকা। ঠিক আছে, 2 লাখ, এগেনস্টে কত 2 লাখ টাকা। মানে বুঝতে পারছিস তো কি লেভেলে দাম বেড়েছে আজকের দিনে দাঁড়িয়ে, বলছে আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে তো, এই এই দেখ আমি তোকে বলছি কিছু ল্যান্ড দেখছিলাম এই মধ্যমগ্রামের চত্বরে, একটা জমি সেই সময় যেগুলো 15,000 টাকা করে কাটা ছিল, আজকে ওই জমির দাম, আজকে ওই জমির দাম ওখানে ওই 2 কাঠার দাম, 2 কাঠার দাম কত শুনবি, 2 কাঠার দাম কত, 16 লাখ থেকে 20 লাখ, মানে এরকম। মানে এই দাম মানে কি লেভেলে বেড়েছে, মানে কি লেভেল বুঝতে পারছিস তো, আমি জাস্ট একটু আইডিয়া দিলাম। তো বাড়িটা 2005 সালে কেনা হয়েছিল 5 লাখ দিয়ে, ঠিক আছে, 24-25-এ ধর বাড়িটা সাপোজ আমি একটা হিসাব দিলাম, ধর 40 লাখ টাকা দিয়ে বাড়িটা বেচা হচ্ছে, 40 লাখ টাকা দিয়ে বাড়িটা বেচা হচ্ছে। সরকার কি বলেছে, বাড়িটা স্যার 24-25 লিখলে মানে বলুন না বাড়িটা কবে বেচেছেন,
ধর ভালো দিন বেজে 15ই আগস্ট বাড়ি বেঁচেছে, 15ই আগস্ট 24-এ বাড়িটা বেঁচেছে, তার মানে কি 23/7/24-এর পর বাড়ি বেঁচেছে, তাই তো? তাহলে সরকার কি বলেছে যে বলছে এই তারিখের পর বাড়ি বেচলে সরকার কত পার্সেন্ট ট্যাক্স নেবে? বলছে আমি তো ট্যাক্স কম নিলাম, ইন্ডেক্স বেনিফিট দেবো না। তাহলে দেখ কি হবে, দেখ ব্যাপারটা বুঝবি কিন্তু। সেল, প্রথমে লিখবো সেল, বাড়ি বেচে কত টাকা পেয়েছিস? 40 লাখ টাকা। তাহলে ইন্ডেক্স বেনিফিট তো পাবো না। তাহলে কি হবে সেক্ষেত্রে? কোয়া 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 কত হলো? কোয়া পাচ্ছিলাম, তাহলে কত হলো? 35 লাখ। 35 লাখ টাকা তোর ইনকাম হলো, 35 লাখ টাকার উপর ট্যাক্স দিয়ে নেবে, ভাব 35 লাখ টাকার উপর ট্যাক্স নেবে, বুঝছিস তো? আর পাবলিক কি করে? পাবলিক জানে 35 লাখ টাকার উপর ট্যাক্স নেবে, তার মানে আমি যে কামালাম তোমার এর উপর তো অর্ধেক টাকায় ট্যাক্স চলে যাবে। ও কি করবে? ও তখন ও কি করবে? অন্যভাবে টাকাটা নেবে, ও অন্যভাবে পাবলিক টাকাটা নেবে, ঠিক আছে তো? যে তুমি কিছু টাকা এখানে পাঠাও, কিছু টাকা ওখানে পাঠাও, আলাদা আলাদা করে। এইভাবে তোর মানিটা কি করবে? ও ব্ল্যাক মানি করে ফেলবে। তারপর ধর তারপর কি করবে? ধর 2 নম্বরই টাকা যার কোনো মানে সরকারের কাছে হিসাবই নেই। তো তার 35 লাখ টাকার উপর পদেই 12.5% করলে কত হয়? 35 লাখের উপর 12.5% করলে কত হয় কর? 4,37,500 গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নেবে। এতে ঠিক আছে, এই যে আমাদের যে এখন যে নতুন যে আমাদের যে এখন যে মানে সেন্ট্রাল যে চালাচ্ছে তারাই নিয়ম সেই নিয়মটা করেছে, ঠিক আছে? এই নিয়ে তখন পার্লামেন্টে বিশাল ঝামেলা হয়েছে, তারপরে মানে আইনটাকে মানে সংশোধন করা হয়েছে। এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল, ঠিক আছে? এতে ব্ল্যাক মানি বাড়বে, আরো ব্ল্যাক মানি বাড়বে, এরকম একটা এই কথাবার্তা নিয়ে পার্লামেন্টে খুব ঝামেলা হয়েছিল, ঠিক আছে? তারপর নতুন একটা জিনিস তখন আরেকটা বলছে এতে যারা বড় লোক তাদের জন্য খুব ভালো, কিন্তু এতে কি হবে? এতে কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই নিয়ে রাহুল গান্ধী এই প্রস্তাবটা রেখেছিল, ঠিক আছে, সংসদে। তো যাই হোক, তো এরপরে দেখ এখন কি করা হয়েছে। আগে কি ছিল, এই এখানে কি কোনো ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যাচ্ছে? এখানে ইন্ডেক্সের বেনিফিট দিচ্ছে না। এখন বলছে ইন্ডেক্সের বেনিফিট তুলতে বারণ করেছে। ইন্ডেক্সের বেনিফিট তুলো না, ইন্ডেক্সের বেনিফিট রেখেই দিতে বলেছে, ঠিক আছে তো? ইন্ডেক্সের বেনিফিট রাখতে বলে, ভালো করে বুঝবি কিন্তু কেন। এটা সবার জন্য না, কিন্তু শুধুমাত্র ল্যান্ড এন্ড বিল্ডিং ক্ষেত্রে, কারণ এখানেই বড় কারচুপি হয়। ল্যান্ড এন্ড বিল্ডিং এই কারচুপি হয়, বলছে এর ইন্ডেক্স, এখানে ইন্ডেক্সের বেনিফিট তোলা হবে না, ইন্ডেক্সের বেনিফিট এখানে থাকবেই, এখানে ইন্ডেক্স বেনিফিট থাকবে। তাহলে দেখ এটা যদি ইন্ডেক্স বেনিফিট হয় তাহলে কি হবে? 40 লাখ টাকা বিক্রি করেছি, তাহলে আই কুয়া, তাই তো? ইন্ডেক্স বেনিফিট হলে কি হয়? তাকে আই কুয়া বলে, তাই তো? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 5 লাখ টাকা দিয়ে। দেখলে তো সত্যি অন্যায় তো মনে হয় না, দেখলে তো সত্যি অন্যায় মনে হয়। তো 2006 সালে কিনেছি, 2006 সালে যে বাড়ির দাম 5 লাখ টাকা, আজকে তো 5 লাখ টাকা না। আজকের দিনে দাঁড়িয়ে তো 5 লাখ টাকা না, 5 লাখ টাকা পাবো না, আজ প্রচুর দাম ওর। আজকের দিনে দাঁড়িয়ে ওই বাড়ির প্রচুর দাম হবে, ঠিক আছে? কোনদিন 5 লাখ টাকায় পাবো না। সরকার ট্যাক্স বেশি করে নেওয়ার জন্য সরকার তোকে কি বলেছে? আগে 20% ট্যাক্স ছিল, আমি তোমার থেকে 12.5% ট্যাক্স নেবো। ভালো করে বুঝতে পারছিস তো? 12.5% ট্যাক্স নেবো। এতে কিন্তু কি হয়েছে? বলছে দেখো তোমাকে ট্যাক্স কমিয়ে দিচ্ছি। আরে তোকে ট্যাক্স কমালেও কিন্তু খুব একটা লাভ হচ্ছে না, মানে সরকারের লাভ হচ্ছে, পাবলিকের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই তো? তো এই জন্য বলছে না এখানে ইন্ডেক্সের বেনিফিট তোলা যাবে না, এই নিয়ে ঝামেলাটা হয়েছিল পার্লামেন্টে। ইন্ডেক্সের বেনিফিট তোলা যাবে না, ঠিক আছে? ভালো মানে দেখতে গেলে পলিটিক্যাল এগুলো না পড়লে বললে নেই, মানে কনসেপ্টটা ঠিক আছে, ভালোই করেছে এটা, ঠিক আছে? তো দেখ 5 লাখ টাকা আজকে কি 24-25 যদি বাড়িটা বেচা হয়, তাহলে 24-25 ইন্ডেক্স কত দেখ তো? 363, মানে ওরকম কিছু ছিল দেখ, 363 না? আর বাড়িটা কেনা হয়েছিল কবে দেখ, এই এখানে ডেটটা কি ছিল দেখ, মানে আমি 6 ধরি, 5-6 ধরি, এটা বেটার হবে, 5-6 লিখি, নাহলে তো বুঝতে পারবো না। 5 বললে কি হবে? 6 ইন্ডেক্স কত ছিল বল? 117, 117 করে দেখ কত হচ্ছে। $15,51,282। 15 লাখ দিয়ে বল কত হচ্ছে? 24,48,718। 24,718,000
718, ঠিক আছে, 24,48,718, ঠিক আছে তো। এবার দেখ, এর উপর 20% কর। লাখ 48,718 উপর 20% কর। 4,89,744। দেখ ভালো করে বুঝবি এখানটা, 4,89,744। তো সরকার যে এই নিয়মটা নিয়ে এসছে না, এই নিয়মে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? আর মানে যে পাবলিক যেটা বলছে ইন্ডেক্সের বেনিফিট যদি পাওয়া যায়, তাহলে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? 4,89,744। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কেন হয়েছে বলবি স্যার? তাহলে তো আমার তো আগের নিয়মটা ভালো না। সরকার কি বলেছে, এই যে নতুন যে নিয়মটা নিয়ে আসা হয়েছে, বলেছে, দেখ ভালো করে শোন কি বলেছে। এই যে এখানে তো অ্যামাউন্টের জন্য এরকম এসছে, কিন্তু ম্যাক্সিমাম কেসে দেখা যাচ্ছে এই যে 20% যদি করা হয় না, এখানে তো 4,37,500 বেরিয়ে জানি, হচ্ছে অনেক কম বেরোয়, হচ্ছে কম বেরোয়। এটা অ্যামাউন্টের জন্য এরকম হয়েছে, ঠিক আছে, অ্যামাউন্টের জন্য। তো সেক্ষেত্রে এইটা নিয়ে আসার ফলে বলা হয়েছে কি, এই দুটোর মধ্যে যেখানে যেখানে তোমার ট্যাক্স কম হবে তুমি সেটাকেই চুজ করবে। তো এই দুটো অপশন রেখেছে, তোমার কাছে যেটা খুশি সেটা করতে পারো। এই জন্য দেখবি নোট, আমি এখানে নোট দেখাচ্ছি, নোটটা কি লেখা আছে। আমার কথাটা বুঝতে পারলি? সরকার যেটা 12.5% করেছে, এর উপর তোকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? এত টাকা। আর যদি তুই ইন্ডেক্স বেনিফিট নিস তাহলে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 4,89,000 টাকা। এবার মানে পাবলিক সাধারণ মানুষ কোনটা দেবে? যেটা ওর কাছে কম হবে সেটাই ও দেবে। ও যদি এইটা নেয় তাহলে এত টাকা ট্যাক্স হবে, এটা নিলে এটা ট্যাক্স, ও আগে ক্যালকুলেট করে দেখবে। ও ক্যালকুলেট করে দেখবে কোনটাই ওর কাছে বেটার হচ্ছে, ও সেটাই দেবে। এখানে কেন হলো, এখানে 4,89,000 হবে না, এখানে হচ্ছে ধর অ্যামাউন্টটা আমাদের একটু গন্ডগোল করে নেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যামাউন্টে একটু সমস্যা হয়েছে, এই জন্য এরকম হয়েছে, ঠিক আছে তো, অ্যামাউন্টের জন্য এরকম হয়েছে। এটা দেখাচ্ছি, দেখ যেটা হবে। সাপোজ ধর একটু উদাহরণটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ধর এটা ছিল 2,3, সাপোজ ধর এটা 2,3 ছিল, ধর এটা 2,3 ছিল, 5 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে, ঠিক আছে। আর এটা ধর 24 পেজ সেল করা হয়েছে ধর 30 লাখ টাকা, 24 পেজ ধর সেল করা হয়েছে কত টাকা দিয়ে? ধর 30 লাখ টাকা দিয়ে। দেখ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পারবি। ঠিক আছে তো, তাহলে কত হচ্ছে এখানে? 30 লাখকে 5 লাখ দিয়ে বাদ দিলে কত হচ্ছে? 25 লাখ। তাহলে 25 লাখের উপর কত পার্সেন্ট ছিল? 12.5%। 3,12,500। কত ছিল? 30 লাখ, ঠিক আছে তো। আর এটা করি 5 লাখ ইন্টু 363, পাই এটা কত হবে? বল কত হচ্ছে, করে দেখ। 17 লাখ, কত হচ্ছে বল, মাইনাস করে বল কত হচ্ছে। 30 লাখ থেকে 17,00,000 বাদ দিলে কত হয়? এবার দেখ এর উপর 20% করলে কত হয়? 12,71,429। দেখ ভালো করে দেখতে পারলি এবার? 20% করে কত হচ্ছে?
2,54,286। এবার দেখ, তুই এবার বল যদি ইন্ডেক্স বেনিফিট নিস তোকে কত টাকা ট্যাক্স দিতে হবে? 1,00,000 টাকায় ধর। আর যদি ইন্ডেক্স বেনিফিট না পাস তাহলে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? 3,12,500। এই জন্য আমাদের দেশে বুঝতে পারছিস তো, এই দেখ এই ব্যাপারটা দেখ, ব্যাপারটা ভালো করে বোঝ। তুই যদি মানে সরকার যে নতুন নিয়ম করেছে যে 12.5% কথা বলেছে, ঠিক আছে, তো তো সেক্ষেত্রে কত টাকা ট্যাক্স দিতে? রেট কম, কিন্তু ট্যাক্স কত দিতে হচ্ছে? ঠিক আছে, আর এখানে বলছে পাবলিক বলে আমাদের ট্যাক্স বেশি নাও, ট্যাক্স বেশি নাও কিন্তু ইন্ডেক্সে বেনিফিট। তো এটাই বলা হয়েছে যে দুটো তোলা হয়েছে, যেটা বেনিফিট হবে সেটাই ও অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে তো? তাহলে ভাব, তুই দেখ একটা জিনিস দেখ, যেটাই হোক, যে বিক্রি তোর বাড়ি তুই বেচলি তাও কত টাকা ট্যাক্স দিতে হলো? একজন চাকরি করে তাদের কত টাকা ট্যাক্স দিতে আইডিয়া করতে পারবি না, প্রচুর টাকা ট্যাক্স দিতে হয়, প্রচুর টাকা ট্যাক্স দিতে হয়। যারা চাকরি করে, আর যে কারো মায়না যদি বছরে 10 লাখ টাকার উপর ইনকাম হয়, তুই দেখতে পারি কত টাকা ট্যাক্স দিতে হয়। 10 লাখ টাকা ইনকাম হলে তোর অনেক টাকা ট্যাক্স চলে যায়, অনেক টাকায় ট্যাক্সে চলে যায়, ঠিক আছে তো? আচ্ছা, এটা হলো। তাহলে এটা বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কি বলেছে, ল্যান্ড আর বিল্ডিং, আমি দেখি না কেন দেখালাম তোকে, করে কেন দেখালাম, তোর মাথার মধ্যে ঢুকে যায়, মাথার মধ্যে ঢুকে যায়। ল্যান্ড এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে এই নিয়মটা, এই যে চুজ শুধুমাত্র কাকে করতে বলেছে, ল্যান্ড এন্ড বিল্ডিং, অন্য কোথাও চুজ করতে পারবি না, কারণ 2 নম্বরই অন্য কোথাও হয় না অতটা, 2 নম্বরই হয় বিল্ডিং এই হয়, অন্য কোথাও 2 নম্বরই হয় না। ব্ল্যাক মানি বা বলে 2 নম্বরই টাকা ল্যান্ড এন্ড বিল্ডিং এ, অন্য কোথাও 2 নম্বরই হয় না। তাই ল্যান্ড এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে এই অপশনটা দিয়েছে। কি বলেছে অপশনটা, মনে থাকবে তো? মনে থাকবে তো? যদি 23/7/24 পর বেচে, তখন কি বলেছে, কি বলে 23/7/24 পর বেচলে 20% উইথ ইন্ডেক্সেশন, অর 12.5% নো ইন্ডেক্সেশন হুইচ এভার ইজ লোয়ার। এই জন্য আগের দিন একটা অঙ্ক করার সময় নোট লিখেছিলাম, দেখেছিস তো? তোকে লিখতে হবে, করতে হবে না এটা, ওটা করতে হবে না কিন্তু লিখতে হবে। কি বললাম, বুঝেছিস কি বুঝিসনি? তোকে লিখতে হবে না কিন্তু পেপারে, পরীক্ষায় যে কোশ্চেন আসবে না, কিন্তু ওটা লিখলেই ফুল মার্কস পাবি, না হলে পাবি না। লিখতে হবে তোকে, তোকে লিখতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলি? এবার কি বলেছে, এবার স্যার এরকম 23/7/24 পর তুই কিনেছিস বেচেছিস, সেখানে কিন্তু বেনিফিট কি আছে? সেখানে তো আর কোনো অপশনের ব্যাপার নেই। তুই 23/7/24 পর কিনেছিস আবার বেচেছিস, সেক্ষেত্রে 12.5% ট্যাক্স নেবে উইথআউট ইন্ডেক্সেশন, ঠিক আছে তো? এইটা, এই অপশন তোর পরীক্ষায় আসার কোনো চান্সই নেই। তুই ভাব কেন, কোনোদিন থাকতে পারবে না। এই তারিখে ল্যান্ড কিনে বেচে, ল্যান্ড কিনে তো এত সহজে বেচে না, ঠিক আছে? ল্যান্ড কিনে একটা টাইম নেয় বেচার জন্য। দেখ একটা অঙ্ক দিই, ছোট্ট একটা অঙ্ক, তোদের সুবিধা হবে। ল্যান্ড কিনেছিস কত টাকা তারিখে বল, বল ল্যান্ডটা কিনেছিস কবে? স্যার 15 লাখ টাকা দিয়ে কিনেছি, 15 লাখ টাকা দিয়ে কিনেছি 25/10/20-তে। তাহলে 25/10/20-তে মানে কি, আগে 23/7/24 আগে। বেচেছিস কবে, 23/7/24 আগে না পরে? পরে। তার মানে কি হবে এক্ষেত্রে, অ্যান্সার কত হবে জানিস তো, বলতে পারবি? 10 লাখ টাকা, হ্যাঁ কি না? বল দেখি 10 লাখ টাকা হবে, হ্যাঁ কি না? কেন, কি মনে পড়ছে না? আমি একবার কিনলাম 10 লাখ টাকা, বল 10 লাখ টাকা হবে, হ্যাঁ কি না? কারণ নিয়মটা কি, সেল মাইনাস, এখানে কি ইন্ডেক্সের বেনিফিট পাবে না, ইন্ডেক্সের বেনিফিট পাবো না, তাই তো? ইন্ডেক্সের বেনিফিট পাবে স্যার, ভালো করে বুঝবি কিন্তু, আমার কথা কিন্তু মন দিয়ে শুনবি, আমার কথাটা মন দিয়ে শুনবি। রুলটা কি দেখ, সরকার যে, সরকার কি বলেছে এই কথাটা ভালো করে বুঝবি কিন্তু, অনেকে এটা কিন্তু গুলিয়ে ফেলে। 20% অফ 12.5%, এটা কিসের, এটা ট্যাক্সের কথা বলেছে, ক্যালকুলেশনে বলেনি কিন্তু। বুঝতে পারলি না? আমি আমি বুঝতে পেরেছি, বুঝতে পারিস না, দেখ ভালো করে বোঝাচ্ছি, এই জায়গাটা শুনবি কিন্তু। এই যে এই অঙ্কটা দিয়েছে, অঙ্কটার অ্যান্সার কি হবে জানিস তো? অ্যান্সারটা হবে তোর 25 লাখ মাইনাস 15 লাখ, এটা কিন্তু অ্যান্সার হবে। 10 লাখ টাকা তোকে যদি বলে এই পার্টিকুলার এই অঙ্কটাই, বা ধর তোর নিজের ক্ষেত্রেই ভাব, তুই তোর বাড়িটা বেচে দিয়েছিস 25 লাখ টাকা দিয়ে, বাড়িটা কিনেছিলি 15 লাখ টাকা দিয়ে, তাহলে তোর ক্যাপিটাল গেইন কত হবে? লং টার্ম ক্যাপিটাল গেইনই হবে, এটা এটা লং টার্ম ক্যাপিটাল গেইনই হবে, ঠিক আছে? কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন কত হবে? 10 লাখ টাকা, 10 লাখ টাকা। এখানে কিন্তু এটাই অ্যান্সার হবে, কিন্তু যখন ট্যাক্সের কথা উঠবে তখন দুবার করতে হবে, দুবার করতে হবে ট্যাক্সের প্রশ্নতে। একবার করতে হবে তোর 10 লাখের উপর কত পার্সেন্ট, দেখ একবার করতে হবে 10 লাখের ওপর তো 12.5%, তাই তো? 12.5%, ঠিক আছে? আর একবার করতে হবে, কিন্তু তখন 15 লাখ লেখা যাবে না, তখন 15 লাখে তুই ইন্ডেক্সের বেনিফিট করে দেখবি। দেখ আমি তোকে দেখাচ্ছি ওয়ার্কিংস করে, 25 লাখ মাইনাস, বল 15 লাখ টাকা দিয়ে বাড়িটা কিনেছিলি, আজকে কিনলো দাম কত হতো? উপরে 363, নিচে কত হতো বল?
24-25-এর ইন্ডেক্স, সরি 20-21-এর ইন্ডেক্স কত ছিল দেখে নে। 20-21-এর ইন্ডেক্স, হ্যাঁ হ্যাঁ 301 করে দেখ কত বেরোচ্ছে। 18,08,970 বাদ দিয়ে বল কত হচ্ছে। লাখ 91,030। এবার এর উপর 20% কর, কত হচ্ছে 1,38,206। তুই কোনটা পছন্দ তোর কাছে? এখানে কত হচ্ছে 10 লাখের 10%, এটা হচ্ছে 1,20,000, মানে 1,25,000 মনে হচ্ছে। 1,25,000 আর 1,38,000 ছোট কোনটা 1,25,000। এটা কি বলেছে সরকার, কি বলেছে, এই যে তুমি অপশনটা যাবে কোথায়, ট্যাক্সের প্রশ্নে অপশন যাবে, ক্যালকুলেশনে কোনো অপশন দেয়নি। এরকম কোনো কোথাও লেখাই নেই ওখানে 23/7/24 পর বেচলে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যাবে না। তোকে যদি পরীক্ষায় যে অঙ্ক করতে দেবে না, তোকে এটা করে দেখাতে হবে, তোদের সিলেবাসে যদি এটা করে দেখাতে হবে, আর এটা ওয়ার্কিংসে লিখতে হবে। সে কোনো স্টুডেন্ট টাকা পয়সা দিয়ে লিখতে পারে বা থিওরিটা লিখতে পারে, ইংলিশে কথাটা থিওরিটা লিখতে পারে। কি বললাম, বোঝা গেল কি বললাম, বুঝতে পারলি? কিন্তু এটাই যখন যারা ট্যাক্স ক্যালকুলেট করবে না, যারা ধর আজকে ধর আমার বাড়ি আছে, আমি বেচলাম, তো আমাকে তো যখন আইটি ফাইল করতে হবে তখন আমাকে এইভাবে ক্যালকুলেট করে যে টাকাটা হবে সেটা ওখানে বসাতে হবে। ঠিক আছে, তো এটা তোকে মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে তোর পরীক্ষার হলে তুই এই পোর্শনটা না দেখালেও হবে, এই পোর্শনটা তোর কোনটা দেখাতে হবে, এটা। কিন্তু এটা যখন করবি 25 থেকে 15 বাদ দিবি। যতবার অসুবিধা ততবার বোঝাবো কিন্তু, ঠিক আছে, চিন্তা নেই। এত অব্দি হয়ে গেল। আচ্ছা দেখ, পরে একটা উদাহরণ দিয়েছি, ল্যান্ড কেনা হয়েছে কবে, দেখ ল্যান্ডটা কেনা হয়েছে দেখ কবে, 20/9/24 কেনা হয়েছে, ঠিক আছে, 20/9/24, 20/9/24 মানে কি 23/7/24 পর। বেচা হয়েছে কবে, 25/10, 25/10/26। স্যার এটাও তো 24 পর, দুটোই তো পরে, দুটোই তো পরে। কি লিখেছিলাম, নোট দেখ, নোট দেখ, নোটে কি লেখা ছিল, এই যে নোটে কি লেখা আছে, 23/7/24 পরে কেনা বেচা যদি দুটোই যদি 23/7/24 পরে হয়, সেক্ষেত্রে কি হবে, কত পার্সেন্ট ট্যাক্স নেবে, উইদাউট ইন্ডেক্সেশন, উইদাউট ইন্ডেক্সেশন। বুঝবি কিন্তু ব্যাপারগুলো, কোনো কোশ্চেন থাকবে না, এই আমি তোকে থিওরিটা বলেছি, এরপরে আর কোনো কোশ্চেন থাকা উচিত নয়। ঠিক আছে, এবার দেখ ট্যাক্স অন লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্টটা লং টার্ম ক্যাপিটাল গেইনের ট্যাক্স বলে দিয়ে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ট্যাক্স কি বলছে দেখ, ডেট ওই 23/7/24, 23/7/24। এই অঙ্কটা পরীক্ষায় দিয়েছিল আগে, মানে 2 বছর আগে 2023 সালে কিছু থিওরি দিয়েছিল, থিওরি 4 নম্বরের থিওরি দিয়েছিল, 4 নম্বরের থিওরি দিয়েছিল, খুব সোজা থিওরি দিয়েছিল। এবং সেই থিওরি তারাই পারবে যে এই নিয়মটা জানবে, আর কিচ্ছু না, নিয়ম জানলেই পারবে, নিয়ম না জানলে নিয়মের থিওরি ছিল পুরো। তো দেখ 23/7/24, 23/7/24 ডেটটা কি, 23/7/24 আগে কি ছিল এখন কি হয়েছে, আগে কি ছিল এখন কি হয়েছে। দেখ 111A কি লিখেছে, এটা 111A, 111 সেকশনে, ওটা 112, এটা 111, এটা আদার্স। ঠিক আছে, তো 111তে কি লিখেছি, ইকুইটি শেয়ারস, ঠিক আছে, ওই লিস্টেড কোম্পানি যে শেয়ার করে, লিস্টেড আনলিস্টেড যাই বল, শেয়ার ইকুইটি শেয়ারস, লিস্টেডই বলবে, আনলিস্টেড কি বলবো, কারণ এসটিটি পেড কোথায় করা হয়, কিছুক্ষণ আগে বললাম সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স কোথায় পেড করা হয়, লিস্টেড কোম্পানি শেয়ার কিনলে, লিস্টেড কোম্পানির শেয়ারই কিন্তু এসটিটি পে করতে হয়। তাহলে ইকুইটি শেয়ার বলেছে, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড বলেছে, বিজনেস ট্রাস্ট বলেছে। এদের ক্ষেত্রে যদি এসটিটি পে করা হয়, তাহলে আগে সরকার কত পার্সেন্ট ট্যাক্স দিত, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর 15% ট্যাক্স দিত। স্যার এখন কি করেছে, এখন কি করেছে জানিস নিয়মটা দেখ, এখন এটা এখন কি করেছে, লিস্টেড কোম্পানির শেয়ার, সেখানে তুমি এসটিডি পে করুক না করুক বলে আমার জানার দরকার নেই, এসটিডি পে করুক না করুক আমার জানার দরকার নেই। ঠিক আছে, তো 50% ট্যাক্স নেবে বলেছে, তাহলে আগে কত ছিল বল, তাহলে কি সরকার কি করেছে, ট্যাক্স বাড়িয়েছে না কমিয়েছে, তাহলে এটা কি ভালো না খারাপ, ঠিক আছে। 15% আগে ছিল, সরকারও বুঝতো যে এখন সবাই এই দিকে ঝুঁকছে, সবাই এখন এই দিকে ঝুঁকছে, শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই দিকে ঝুঁকছে, তাহলে যেখানে পাবলিক বেশি ঢুকছে তাহলে ওখান থেকেই তোমার টাকা তুলতে হবে। ঠিক আছে, বলছে সরকার বলছে ব্যাংকে তো মানুষের টাকা রাখছেন, সব চলে যাচ্ছে এসআইপি মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে, চলো তাহলে ওখান দিয়ে ট্যাক্স তুলি এখন। ঠিক আছে, তো ট্যাক্স তোলা নিয়ে কথা, যেখান থেকে ট্যাক্সটা তুলতে হবে। আচ্ছা এটা বোঝা গেল। আদার্স,
আগের নিয়ম এসটিটি পে করা যখন হতো না, এসটিটি নট পেড, ঠিক আছে, সেক্ষেত্রে তখন কি ছিল, স্ল্যাব রেট, ঠিক আছে, স্ল্যাব রেট ছিল, স্ল্যাব রেট, এটা মাথায় রাখবে, স্ল্যাব রেট। তো এই নিয়মটা কি হয়েছে, আগে কি ছিল এখন কি হয়েছে, আগে যেখানে 15%, আগে ট্যাক্স কি ছিল জানিস, 15% আর স্ল্যাব রেট ছিল, এখন সেটা হয়েছে কি 20%, সেটা যে 20%। দেখ এটা দেখ দেখি কিছু বুঝতে পারছিস কিনা, দেখ ভালো করে বুঝবি কিন্তু। আচ্ছা একটা কথা বলেছি তোদের, একটা কথা, এই যে এসটিটি লিখছিলাম না, এসটিটি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এটা কবে এসছে জানিস ভারতবর্ষে, এই রেটটা কবে এসছে জানিস, কবে এসছে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। দেখ মানে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স কখন নেয়, কি মাত্র বললাম, কি বললাম, তুই স্টক মার্কেটের থ্রুতে শেয়ার কেনা বেচা করলি এসটিটি নেবে, ঠিক আছে, আর এটা কবে ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হয়েছে জানিস, দেখবি ডেটটা, এক মানে যারা 11-12 কস্ট ট্যাক্স পড়ে তারা থিওরিতে প্রচুর পড়ে এসেছে, যাদের মনে নেই হয়তো, 1/10/2004 এই তারিখে কিন্তু ভারতবর্ষে এসছে, দেখতে পারলি, এই তারিখে ভারতবর্ষে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। তাহলে এর আগে কি শেয়ার কেনা বেচা হতো না স্টক মার্কেটে, অবশ্যই হতো, তখন সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স ছিল না, তখন সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স ছিল না, ঠিক আছে, দেখ ভালো করে বুঝবি কিন্তু সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স ছিল না। এবার কি বলছে, আমি কিছুক্ষণ আগে তোকে একটা এক্সেমশনের কথা বলেছিলাম মনে আছে, 1,25,000 টাকা করে এক্সেমশন পাওয়া যাবে, 1,25,000 টাকা এক্সেমশন পাওয়া যাবে, 1,25,000 উপর হলে সরকার ট্যাক্স নেবে, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স নেবে, নিচে হলে ট্যাক্স নেবে না। তাহলে এক্সেমশনটা কারা পাবে, যদি তুমি স্টক, তুমি যদি এসটিটি পে করো তাহলে কিন্তু এইটা এক্সেমশনটা পাবো। দেখ দেখি এখানে, এখানে দেখ 9/4 9/4 তুই লিস্টেড কোম্পানির শেয়ার কিনেছিস, আর শেয়ারটা পেয়েছিস কবে, ভালো করে দেখবি কিন্তু 15/6/24 বিক্রি করেছিস, 20% ট্যাক্স দিতে হবে, তুই 20% কোনটা হচ্ছে, কেন আমাকে শেয়ারটা বেচা হবে কবে, 23/7/24 আগে বেচেছি না পরে বেচেছি, আগে বেচলে কত পার্সেন্ট ছিল, আগে কত ছিল লং টার্ম 20% দিচ্ছি, কিন্তু স্যার এখানে এক্সেমশন, দেখ এখানে এক্সেমশন কি হয়েছে, এক্সেমশন কিছু আছে, কেন নেই বলতো, কেন নেই, কারণ জানিস কি, মন দিয়ে শুনবি কিন্তু, কারণ তুই এসটিডি পে করিসনি, স্যার কি করে বুঝলেন এসটিডি পে করিনি, ভাব ডেটটা কি, 1/9/4, তুই এসটিডি চালুই হয়েছে কবে থেকে, তোমাদের এসটিডি পে করিসনি, তাই তোকে এক্সেমশন দেবে না, বুঝতে পারলি ব্যাপারটা। আচ্ছা আবার 1/9/4 আবার ডেট, 1/9/4 কিনেছিস বেচেছিস 20/10/24, 20/10/24 মানে 23/7/24 পর কত পার্সেন্ট ট্যাক্স নেবে সরকার, এক্সেমশন পাবো না, 20/9/20, তাহলে তো এসটিডি পে করেছিস, তুই তো এসটিডি পে করেছিস, ঠিক আছে তো, তুই বেচেছিস কবে 15/6/24, ঠিক আছে, তুই বেচেছিস কবে বল, 15/6/24, তাহলে তুই এক্সেমশন পাবি 1,25,000 টাকা, আর কি বলেছিল 10%, 10% কেন, আগে 10% ছিল এখন সেটা 12.5% হয়েছে, আগে 10% ছিল এখন 12.5% হয়েছে, এটাও তাই। এটা দেখ ছোট অঙ্ক, এটা সিম্পল অঙ্ক, এটা মুখোমুখি হবে, ভালো করে বুঝবি, এটা শেয়ার কিনেছিস, লিস্টেড কোম্পানির শেয়ার কবে কিনেছিস বল, লিস্টেড কোম্পানির শেয়ার কিনেছিস কবে, বেচেছিস কবে 15/6/24, লিস্টেড কোম্পানির শেয়ার মেয়াদ কতদিন ছিল, 12 মাস ছিল, 12 মাস, 1 বছর, তুই বল 1 বছরের বেশি নাকি 1 বছরের কম, তাহলে কি হবে, কি ক্যাপিটাল গেইনটা, শর্ট টার্ম, তাহলে অ্যান্সার কত হবে, স্যার 5 - 3 2 লাখ টাকা অ্যান্সার, হ্যাঁ কি না। তারপরটা দেখ, বিল ইমিডিয়েট কিনেছিস কবে, লিস্টেড 5/11/23, বেচেছিস কবে বল, এটা তো শর্ট টার্ম, তাহলে অ্যান্সার কত হবে, 6,50,000 - 4 লাখ, তাহলে কত হবে 2,50,000, বেচেছিস তো, কি বললাম, তাহলে তোকে কিছু থিওরি জানানোর দরকার ছিল, সত্যি কথা বলতে থিওরি কেউ জানানোর দরকার ছিল, জানিয়ে দিলে, থিওরি কেউ জানানোর দরকার ছিল, জানিয়ে দিলাম যাতে অঙ্ক করতে যাতে অসুবিধা না হয়। এবার দেখ আগের দিন কি কি অঙ্ক হয়েছিল, তারপর তুই অঙ্ক করবো, ঠিক আছে তো।
হয়েছিল? 2024 অনার্স সিসিএফ হয়েছিল, 2024 জেনারেল সিসিএফ হয়েছিল দুটো। আর 2024 অনার্স, 2024 অনার্সটা হয়নি সিবিসিএস। দেখ তো কত নম্বর পেয়েছিল অঙ্কটা, ওইটা তাই তো? দেখি না, ওই নিয়মটা বলার জন্যই আগের দিন পড়াইনি, বা নিয়ম আছে এখানে, নিয়মটা বোঝাতে পারবো। দেখ শোন এখানে কি বলেছে, এই দেখ শোন এখানে কি বলেছে ভালো করে পড়। থিওরি, থিওরি বলেছে প্রথমে রাইট আ শর্ট নোটস, রাইট আ শর্ট নোটস এক্সিবিশন অফ 54 ইসি। তাহলে খোল বই খোল 54 ইসি, আমাকে বল পেজ নাম্বার, তারপর এখানে খুলবো, তারপর বোঝাবো থিওরিটা। 54 ইসি, দেখ 54 ইসির পেজ নাম্বারটা কত ছিল? এই তো পেয়ে গেছি, 52 দেখছি। পেয়ে গেছি, দেখো দেখবি এটা, এই থিওরিটা দুবার এসেছিল পরীক্ষাতে, তোকে পড়ে রাখতে হবে একবার, রাইট? থিওরিটা পড়ে রাখতে হবে। থিওরির উপর অঙ্ক 2023 সালে দিয়েছিল, 2023 সালে থিওরিটা জানা না থাকলে অঙ্কটা করতে পারবে না। কি বলেছিল দেখ, বলছে এক্সামিশন আন্ডার সেকশন 54 ইসি, বলছে exemption under section 54 EC of the Income Tax Act in India provides relief to individual and Hindu undivided family on capital gain tax arising from the sale of long term capital asset, মানে long term capital asset বেচে, ঠিক আছে, long term capital asset বেচে ক্যাপিটাল গেইন হয়, তার উপর যে ট্যাক্সটা সেটাই বলছে capital gain tax arising from the sale of long term capital assets. This provision allow taxpayer to invest their capital gain in specific bond, মানে কি বলছে তুই যে ধর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচে যে ক্যাপিটাল গেইনটা, লং টার্ম ক্যাপিটাল গেইন এলটিসিজি হলো, যে টাকাটা পেলি, ঠিক আছে, ওই টাকাটা তোকে অন্য কোথাও ইনভেস্ট করতে হবে, তাহলেই তুই ছাড়টা পাবি। কি বললাম বুঝতে পারলি? আগের দিন বলেছিলাম কি, বাড়ি কিনে বাড়ি বেচে, বাড়ি বেচে যে লং টার্ম ক্যাপিটাল গেইন হলো, ওই টাকা তো অন্য কোথাও ইনভেস্ট করতে হবে, তাহলেই তো তুই ট্যাক্স ছাড় পাবি, ঠিক আছে? তাই এখানে কি বলছে, এখানেও তাই, তোর ক্যাপিটাল গেইন যেটা হলো, ওই ক্যাপিটাল গেইনের টাকা তুই অন্য কোথাও ইনভেস্ট করিস, কোথায় বলে দিয়েছে, এখানেই ইনভেস্ট করতে হবে। তুমি যদি এখানে টাকা ইনভেস্ট করো তাহলে তুমি ছাড় পাবে, সেটা 54 ইসিতে বলা হচ্ছে। কোথায় ইনভেস্ট করতে হবে, কি লিখেছে, স্পেসিফিক বন্ড, সেই বন্ড গুলো কি কি পড়বে। To be eligible for exemption, ঠিক আছে, under section 54 EC the taxpayer must meet the following condition, কি কি? The exemption under section 54 EC, এটা কিন্তু মানে আমি রিডিং মারছি বলে এরকম নয়, এটা কিন্তু পড়তে হবে, ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় থিওরি, এই থিওরি তোকে পড়তে হবে, কিন্তু পড়ে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট থিওরি কিন্তু। Can be claimed by any taxpayer including individual, Hindu undivided family, company, LLP, firm and others. তাহলে এই এক্সেমশনটা কারা কারা পেতে পারে, কোন কোন ট্যাক্সপেয়াররা পাবে, কোন ট্যাক্সপেয়াররা পাবে? এটা আমাদের তো অঙ্ক ইন্ডিভিজুয়াল আছে, আমরা তো পাবো, হিন্দু আনডিভাইড ফ্যামিলি পাবে, আর কি লেখা আছে, কোম্পানি পাবে, এলএলপি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ যেটা পড়েছিলি, পার্টনারশিপ ফার্ম পাবে, আদার্স পাবে, এটা সবাই পাবে, কিন্তু এই ধারায় ছাড়। asset being sold should be a long term capital asset, এখানে শর্টটা হবে না, লং টার্মই হতে হবে। তারপর কি বলছে, which includes land or building or both, ঠিক আছে, ল্যান্ডও হতে পারে, বিল্ডিং হবে, দুটোই হতে পারে। The asset is considered long term if the taxpayer has held it for a minimum 24 months prior to sale, সেল, ঠিক আছে, prior to sale মানে সেল করার আগে, ঠিক আছে, 24 মান্থ তোকে কি করতে হবে, হোল্ড করতে হবে। নেক্সট কি বলেছে, বলছে taxpayer must invest capital gain within 6 months from the date of transfer, বেচার 6 মাসের মধ্যে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে তো। ইনভেস্টমেন্ট শুড বি মেড 54 ইসি বন্ড, এবং কোথায় ইনভেস্ট করতে হবে, বন্ড, কি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, এখানে ইনভেস্ট করতে হবে। তারপরে REC, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড বন্ড, or Indian Railway Finance Corporation Limited Bond, মানে
গভর্নমেন্টের প্রজেক্টে, বড় বড় প্রজেক্টে, সেন্ট্রালের প্রজেক্টে, এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করে, তাহলেই তোকে ছাড়টা দেবে। ঠিক আছে, এরকম জায়গায় টাকা ইনভেস্ট করতে হবে, মানে বাড়ি বেচে যে টাকাটা পেলি, যে টাকা তোকে ইনভেস্ট করতে হবে কোথায়? এখানে, অন্য কোথাও ইনভেস্ট করলে হবে না, এখানেই ইনভেস্ট করতে হবে, পরেই তুই ছাড়টা পাবি, আদারওয়াইজ ছাড়টা পাবি না। বলছে কি, total investment amount cannot exceed Indian rupees, মানে INR 50 লাখ, মানে এই এক্সিবিশন 50 লাখের বেশি হবে, ঠিক আছে, ডিউরিং কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার এন্ড সেকেন্ড ফিনান্সিয়াল ইয়ার। পড়িয়ে দিলাম পুরো, ব্যাস হয়ে গেল। পরীক্ষা যদি এটা আসে 5 নাম্বার 5-এ 5 দিয়ে দেবে, একটু লিখলে পুরো, মানে পুরো নিয়মটা বলে দিলাম তোকে, তোকে পড়তে হবে, মুখস্থ করে কিছু কাজ নেই এখানে, মুখস্থ বোঝার কাজ, কিন্তু তোর বোঝার কাজ। বল আমাদের অঙ্কের পেজ নাম্বার কত ছিল? 260। কি বলেছিল? অঙ্ক সোজাই দিয়েছে, অঙ্ক তো সোজাই দিয়েছে, কিছুই নেই অঙ্কটা। এটা কি দিয়েছে? রেসিডেন্সিয়াল আর্নিশ প্রপার্টি এট গোবিন্দ, আর্নিশ প্রপার্টি ক্যাপিটাল এখানে ম্যাটার করে না, সিটি ম্যাটার করে, ঠিক আছে তো? তা বাড়িটা কিনেছিলি 15 সালে, ঠিক আছে তো, বাড়িটা বেচে দিয়েছি 24 সালে, 15ই মার্চ 24-এ, ঠিক আছে তো, কিন্তু এই যে বাড়িটা বেচেছি, ডেটটা কি 23/7/24-এর আগে না পরে? এত টাইম লাগবে কি করে? আগে, 23/7/24-এর আগে, তার মানে এখান থেকে পুরো নিয়ম যা ছিল সেই নিয়ম অ্যাপ্লিকেবল হবে। বেচেছি কত টাকা দিয়ে? 45 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, তাহলে চ হেডিংই পড়ে আছিস, সব দিয়ে দেবো। শোন, কি লিখবো? রেসিডেন্সিয়াল হাউস, লিখে দেবো, লিখে দেবো, রেসিডেন্সিয়াল হাউস, মেয়াদ 2 বছরই হবে। লিখবো সেল কনসিডারেশন, লিখ সেল কনসিডারেশন, অ্যামাউন্ট কত ছিল দেখে নেবো, কত ছিল? 45 লাখ টাকা। তো সেল ছিল 45 লাখ টাকা, তারপর কি ছিল? এই যে ব্রোকারেজ ছিল 2%, লেখ ব্রোকারেজ, মাইনাস দিয়ে লেখ ব্রোকারেজ, 90 লাখ টাকা না, এটা লিখবো 44,10,000, এটাকে বলে নেট সেলস, এটাকে বলা হয় কি নেট সেলস, লেখ নেট সেলস। যেহেতু 23/7/24-এর আগে বিক্রি করা হয়েছে, তাহলে তো ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যাবে, তাই তো? ইন্ডেক্সের বেনিফিট কবে উঠে গেছে? রিসেন্ট, 23/7/24-এর পরে উঠে গেছে, তাই এখন তো ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যাবে। তাহলে কি লিখবো? শর্টে লিখবো আইকুয়া, কেনা হয়েছিল কত টাকা দিয়ে দেখতে হবে তোদের, বারবার করে দেখ, গাড়ি 8 লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল, দেখ 8 লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল, ইনটু কারেন্টের ইন্ডেক্স কত? 363, ইনটু কেনা হয়েছে, এটা হল ডিভাইড বাই, মানে কি যেন, তোর কেনাটা হয়েছিল কোন সালে? 15-16-তে, তো 15-16-র ইন্ডেক্স কত ছিল? এই দেখ 254, লিখে দে, ডিভাইড বাই 254। এই চ্যাপ্টার কিন্তু ওইটুক বোঝাচ্ছিল, বুঝিস তো, এই চ্যাপ্টার খুব সোজা চ্যাপ্টার, এখানে কোনো সন্দেহ নেই, এই চ্যাপ্টার বিশাল সোজা চ্যাপ্টার, স্যালারির চেয়ে অনেক সোজা চ্যাপ্টার, তোর হাউস প্রপার্টির চেয়েও সোজা চ্যাপ্টার, সব দিয়ে দেবে, এগুলো সব দিয়ে দেবে, ওই তো দিয়ে দিয়েছে তো, দিয়ে দেবে। বল কত হচ্ছে?
11,43,360 বাদ দে। আচ্ছা 307 দেখ বল, আবার বল দেখি। 11,307 মাইনাস কর। 32,66,000। এটাকে বলে এলটিসিজি, তাই তো? এটাকে বলে এলটিসিজি। কি বলে? এলটিসিজি মানে লং টার্ম ক্যাপিটাল গেইন। আচ্ছা আমি তো লিখছি, আমি তো সেটা লিখছি, আমাকে দিয়ে বেশি খাটিয়ে লাভ নেই, তোরা নিজেরা খাট, ঠিক আছে তো? তোরা নিজেরা খাট পরীক্ষার হলে, কে লং টার্ম ক্যাপিটাল গেইন কত হলো? 32,64,693। এবার দেখি আর কিছু বলেছিল। এখানে কি বলেছিল? এই বাড়ি বেচে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আবার বাড়ি কিনেছি বলেছে। দেখ 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 দেখ, এই তো বলেছে মিস্টার সেন পারচেজ আর রেজিডেন্সিয়াল হাউস প্রপার্টি ইন কলকাতা 15 লাখ টাকা। তাহলে বাড়ি বেচে বাড়ি কিনলে কত নম্বর ধারা ছাড় পাওয়া যায় বলেছিল? 54। 54 চলে আয় 54 এ লেখ। মাইনাস দিয়ে লেখ এক্সেমশন, মাইনাস দিয়ে লেখ এক্সেমশন আন্ডার সেকশন 54। আচ্ছা নতুন নিয়ম এসছে কোনটা বললাম? বুঝিস 23/7/24 পর বাড়ি বেচা হয়েছে, পরীক্ষায় দেবে এই পয়েন্টটা। পরীক্ষায় কি ডেট দেবে জানিস? 23/7/24 পর বাড়ি বেচা হয়েছে, দেবেই, গ্যারান্টি দেবে। যারা জাস্ট জানতে চাইবে যে তুই আপডেট কিনা, তোরা আপডেট কিনা জানতে চাইবে, কিন্তু এটাই কিন্তু জানতে হবে 23/7/24 পর বাড়ি বেচা হয়েছে কি করেছিস। আর একটা কথা, যদি গোল্ড বা অর্নামেন্ট দেয়, অর্নামেন্টের মেয়াদ কি হয়েছে? ওই 23/7/24 পর বেচলে 36/24 ওটা ইচ্ছা করে 24 মাসের মতনই দেবে, 25 মাস বা 26 মাস দেবে। টেস্ট করবে কতটা জানিস, আর কিচ্ছু না। চন্দ অঙ্ক সোজা, শুধু এখানেই জাস্ট ঘুরিয়ে দেবে যে ও স্টুডেন্ট মনে আছে কিনা, জানে কিনা, স্টুডেন্ট আপডেট কিনা, নাকি পুরোনো নিয়মটাই চলে এসছে, এটা দেবে কিন্তু। কি বললাম বুঝলি? এই আপডেটটা দেবে কিন্তু, এই আপডেটটা মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা আরেকটা কথা, আমি তো এখানে পেলাম না, কোনো না কোনো অঙ্কে পাবো। এখানে বাড়িটা কেনা হয়েছিল কবে? বল বল, ডেট বল, ডেট বল, ডেট বল, ইয়ার বললে হবে, ডেট বল, তুমি ইয়ার বল। 2015। যদি কখনো কোনো অঙ্ক পাস 2001-এর আগে বাড়ি কিনে আমাকে জানাবি। 2001-এর আগে বাড়ি কিনেছি, তার জন্য নিয়ম একটু আলাদা আছে, ওটা বলে দেবো। 2001 সালের আগে, কিচ্ছু না, সিম্পল কথা বলে দেবো। এখন বলছেন একটা অঙ্কের মধ্যে এত কিছু বলে দিলে সুবিধা হয়ে যাবে। 2001-এর আগে বাড়ি কিনলে কি হয় এটা বলে দেবো। আচ্ছা যাই হোক, এখানে কত টাকা দিয়ে বাড়ি কিনেছি বল বল? 15 লাখ। 15 লাখ লেখ এখানে, 15 লাখ। না না না, এই দেখ পরের বাড়িটা 15 লাখ টাকা, ওটাই ওটাই। কি লিখবে এখানে? কি লেখা লিখেছিলাম মনে আছে কারণ? এলটিসিজি or cost of new house whichever is lower। কত হচ্ছে বল? 17 লাখ। 17,66,693। এটাকে কি বলা হয়? ট্যাক্সেবল এলটিসিজি। আর কোনো ডিডাকশন আশা করিস না এখানে, এক্সেমশন এতে আর কোনো এক্সেমশন নেই। এই টাকার উপর তোকে ট্যাক্স দিতে হবে। কত টাকা ট্যাক্স দিবি জানিস? কত পার্সেন্ট দিবি এখানে বল দেখি, বল দেখি এখানে কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া উচিত? 20%। লিখতে হবে না, আমি জাস্ট বলছি, জিজ্ঞেস কর, তুই বলবি না, লিখতে বলবি না, ঠিক আছে? তোকে এখানে এটাই অ্যান্সার, তোকে চিনতে, আমি তোকে জানাচ্ছি কত টাকা ট্যাক্স দিতে হবে। কারণ এটা কি 23/7/24 আগে ছিল, তো আগে হলে কি 20%, ব্যাস হয়ে গেল। এটা অনলাইন টেনে দিলাম এটা। আর কিছু ছিল? হ্যাঁ করবো করবো, সব করবো, কিচ্ছু ছাড়বো না। গোল্ড, গোল্ড, এই দেখ গোল্ড, বাহ, এই তো পেয়েছি। এই দেখ এরকম কোশ্চেন পরীক্ষায় করা মানেনি, তাহলে কোনো স্টুডেন্টকে দিয়ে টেস্ট করাতে পারলো না, এটা করিয়ে টেস্ট করাতে পারলো না, কারণ কি দেখ, এটা কিনেছিল কবে গোল্ড? 2009-এ কিনেছিল, তাই তো? আর গোল্ড বেচা হয়েছে কবে? 2023, 25শে সেপ্টেম্বর 2023। এবার একটা কথা, এটা শর্ট টার্ম না লং টার্ম খোঁজ। লং টার্ম তো এখানে যদি 2 বছরের মধ্যে থাকতো না একটা বুঝতে পারতো, ঠিক আছে তো? এখন গোল্ডের ক্ষেত্রে এই নিয়মটা নিয়ে আসার কারণ আছে, ভাব গোল্ড এখন হাই প্রাইস, বিশাল হাই প্রাইস গোল্ড, বিশাল দাম গোল্ডের এখন।
এখন মার্কেটে হাত দেয় এখানে গোল্ডের দাম এত, আরো বাড়বে। আজকে যা দাম কালকে আরো মানে প্রচুর বাড়বে গোল্ডের দাম, মানে আইডিয়া করতে পারবে না। আমার যখন মনে হচ্ছে 2022 তে আমি কিছু গোল্ড কিনেছিলাম তখন আমি 50,000 টাকা করে ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে মানে 1,40,000 1,40,000 পর্যন্ত, মানে 50,000 টাকা ছিল। এখন আফসোস করতে হয় যে তখন আরো কিছু কিনে রাখলে ভালো হতো। ঠিক আছে তো, তখন 50,000 টাকা দাম ছিল 2022 সালে বলছি। ঠিক আছে, 2022 সালে ছিল, আর এখন কি লেভেলে গোল্ডের দাম বেড়েছে। গোল্ড রেখে গোল্ড গোল্ড না কি করে 3 বছরটা কমিয়ে 2 বছর করে দিয়েছে, গোল্ড বেচে দিতে পারে অনেক তাড়াতাড়ি করে। ঠিক আছে তো, তো গোল্ড বুঝলে, গোল্ড বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। এখন মানুষের যত টাকা আছে, মানুষ দুটো জায়গায় বেশি ইনভেস্ট করার চেষ্টা করছে, যে 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 ওখান দিয়ে আমাকে প্রচুর টাকা দিতে পারবে। দুটো জিনিস, একটা গোল্ড আর একটা হচ্ছে ল্যান্ড। এক গোল্ড একটা ল্যান্ড, ল্যান্ডের চেয়ে মনে বেশি দিচ্ছে এখন গোল্ড। গোল্ড বিশাল দিচ্ছে। কেউ যদি বুদ্ধিমান হয় এখন সিলভার কিনে রাখবে, সিলভারের দাম প্রচুর বাড়ছে, সিলভার বিশাল বাড়ছে। ছুতে পারবে লোকে একটা সময় সিলভার যেই জায়গায় চলে যাবে, গোল্ড আর সিলভারে। ঠিক আছে, বুঝতে পারলি তো কি বললাম? এরকম প্রচুর লোক আছে, তাদের হয়তো আমি দেখেছি এরকম অনেক সন্ধান আছে, ব্যাংক ব্যালেন্সে 1 টাকাও নেই, ব্যাংকে 10 টাকা পড়ে আছে, কিন্তু প্রপার্টি ল্যান্ড প্রচুর আছে, গোল্ড প্রচুর আছে, সিলভার প্রচুর আছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি তো? বলতে চাইছি তোর কত এখানে কি বললাম, তাহলে এটা কি হলো, লং টার্ম হলে তো কোনো সন্দেহ নেই, কিন্তু বেচা হয়েছে কবে? 25শে সেপ্টেম্বর 2023। তার মানে কি 23/7/24 আগে না পরে? আগে কে আগে? তোর কি হলো, এই তো কোশ্চেনে কিছুই রইলই নি কি, এখানে কোশ্চেন মধ্যে কিছু লেভেল রইলো, তাহলে এমনি এমনি পেরিয়ে যাবে, এরকম কোশ্চেন কিন্তু আসবে না। কেন আসবে না বুঝতে পারলি, কারণ একটু কোশ্চেন ঘোরাবে একটু। আচ্ছা অ্যাটলিস্ট এটুকু বললো গো ভাই 24টাকে বল তুই, এটা 24 লিখে দিলাম, আমি 24 লিখে তোর 24 লিখে দে, তোরা 24 লিখে দে। আমাদের প্রিভিয়াস ইয়ার কত চলছে এখন? প্রিভিয়াস ইয়ার 24-25 চলছে, তাই তো? প্রিভিয়াস ইয়ার যে 24-25 চলে, তাহলে তো ঠিকই আছে, এটা 24ই কর, বইতে 24 কর, তাহলে 23 হবে না, এটা 24ই হবে। 24-25, তাহলে বুঝতে পারলি কি বললাম? আশা করি বুঝতে পারলি। তাহলে 25শে সেপ্টেম্বর 2024 বাড়ি বেচেছি, এই গোল্ড বেচেছিস, তাহলে বল এখানে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে না, কারণ 25 মানে আমাদের নতুন নিয়ম বলছে কি ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না 23/7/24 এখন, তো ইন্ডেক্স বেনিফিট পাবো না। লেখ, কি লিখবো? গোল্ড, এখানে লিখ গোল্ড, কি লিখবো? সেল কনসিডারেশন। তো সেল কনসিডারেশন কত আছে? হ্যাঁ হ্যাঁ, 30 লাখ, ভাব দেখ 30 লাখ টাকার গোল্ড বিক্রি করেছে। এবার কি হবে এখানে, মাইনাস দিয়ে কি হবে বল? ব্রোকারেজ আছে নাকি? দাঁড়া, দাঁড়া, দেখি কোথায়, আচ্ছা ব্রোকারেজ 2% ছিল, এমনি গোল্ড বিক্রি হয়ে ব্রোকারের মাধ্যমে গোল্ড বিক্রি করেছে, বুঝতে পারছিস তো? লাইক ব্রোকারেজ 2%, তাই তো? 30 লাখের 2% কত হচ্ছে? 60,000, কত হচ্ছে বাদ দিয়ে? 29,40,000, এটাকে কি বলে? নেট সেলস, এটাকে বলে কি নেট সেলস। মাইনাস কি হবে? কোয়া, নট আই কোয়া, কোয়া নট আই কোয়া। ঠিক আছে তো, মনে থাকবে তো? কোয়া। গোল্ড কেনা হয়েছিল কত টাকা দিয়ে? তাই তো, তাহলে কত হচ্ছে অ্যান্সার? 19,40,000। এটা কি হলো? এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন। সরকার বসে বসে ট্যাক্স নিয়ে নেবে 19,40,000 উপর, বুঝতে পারলি তো? মানে এখানেও তুই বাঁচবি না, এখানেও ট্যাক্স নিয়ে নেবে। এমন একটা দেশ খোঁজ যেখানে কোনো ট্যাক্স নেই, চলে যা সেখানে। ঠিক আছে তো, হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল।
একটা জায়গায় আছে তুই ওখানে ইনকাম করলে কোনো ট্যাক্স নেবেন না। এক একজন কথা হয় সার্ভিস করে, যারা সার্ভিস করে তারা বলছে যে বছরে গভর্নমেন্টকে যা ট্যাক্স দিই, কয়েক বছর যদি ট্যাক্স না দেয় একটা বড় একটা ফ্ল্যাট হয়ে যাবে। ইভেন এরকম অনেকে যে আইটিসি মানে আইটি ফার্মে চাকরি করে, অনেক বড় ভালো পায় না, বছরে প্রচুর টাকা ট্যাক্স দেয়, প্রচুর টাকা ট্যাক্স দিতে হয় তাকে। প্রচুর টাকা মানে 1-2 লাখ না বলছি, আমি অনেক টাকা, আরো অনেক টাকা ট্যাক্স দিতে হয়। এই অঙ্কটা হয়ে গেল তো, 24 সাল পুরো কমপ্লিট হয়ে গেল, তাই তো? এবার চলে আসবো 24 সালে দুটো অঙ্ক দিয়েছেন। 35 নম্বর অঙ্কটা পরে করাবো। কোথায় গেল? 35 নম্বর অঙ্কটা পরে করাবো। হ্যাঁ পরে করাবো 35-এরটা, ঠিক আছে? অঙ্কটাই করা দিচ্ছে, এই অঙ্ক 27-এরটা, এই যে এইটা বলছিলাম আগে, এইটা 27 অনার্সের অঙ্ক 2023 সালে, 27-এরটা এসেছিল 2023 সালে অনার্সে এসেছিল, ঠিক আছে তো? কি বলছে? আকাশ একোয়াটিক প্ল্যান্ট, আকাশ একোয়াটিক প্ল্যান্ট কত 5, 6, 7-এ কিনেছিল, ল্যান্ড কিনেছে 7 সালে, ঠিক আছে? 9,15,000 টাকা দিয়ে, হুইচ ওয়াজ সোল্ড অন 10/1/24। 10/1/24 মানে কি? 23-24 তো, তাই না? তো এটা 10/1/25 কর, এটা 10/1/25 কর, 10/1/25 কর। 25 কর। ₹40 লাখ দিয়ে, তাহলে 10/1/25, ডেটটা দেখেছিস তো? ডেট দেখেছিস তো? 10/1/25 মানে কি? নতুন নিয়ম না পুরনো নিয়ম? নতুন নিয়ম। তার মানে ইন্ডেক্সের বেনিফিট পাবো না। এই বাকিটা বেচার জন্য খরচা করতে যে 1,17,500 টাকা, মানে যার মানে বেচেছে সে এই টাকাটা নিয়ে গেছে। আকাশ মেড দ্য ফলোইং ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এত তারিখে 10/2/24 ইনভেস্ট করেছে, ঠিক আছে তো? 10/2/24 হবে না 25 হবে? এটা 10/2/25 হবে, বুঝছো? 25 হবে। From the proceeds of the above plot, bond of rural electrification corporation limited redeemable after a period 5 years ₹12 lakhs। তার মানে বুঝতে পেরেছি মাথায়, এখানে এখানে লিখে দেয়নি এক্সামিশন সেকশন, এখানে কিন্তু এক্সামিশন নাম বলেনি কিন্তু। এটা 54 EC হবে, এটা ভালো করে বুঝে রাখ। গাড়ি বেচে যে টাকাটা কামাতে পারলি, এলটিসিজি করলি, ওই টাকা দিয়ে তোকে আবার ইনভেস্ট করতে হবে কোথায়? ওই স্পেসিফিক পারপাসে, স্পেসিফিক জায়গায় ইনভেস্ট করতে হবে, সেটা নাম বলেছে। কোথায় ইনভেস্ট করেছিস? বন্ড অফ রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড। তাহলে তুই ছাড় পেয়ে 54 EC তে কত টাকা? ম্যাক্সিমাম ছাড় পায় তো কত? 50 লাখ, 12 লাখ, 12 লাখ ছাড় পেয়ে যাবি। কিন্তু এই নিয়মটা যদি না জানতে তাহলে তুই লিখতে পারবি না, ঠিক আছে তো? আচ্ছা, কম্পিউট দ্য ক্যাপিটাল গেইন চার্জেবল টু ট্যাক্স অ্যাজ মেন্ট ইয়ার 25-26, এই দিয়েছে অঙ্ক। তারপর একটা থিওরি দিয়েছিল, এটা 2023 সালে সিবিসিএস এ দিয়েছিল, খুব ভালো অঙ্ক ছিল। মানে আগে সিবিসিএস দুটো অঙ্ক দিতে একটা করতে হতো, ঠিক আছে তো? ক্যাপিটাল দুটো দিতে একটা করতে হতো, সোজা দিত, একটু কিছু ঘুরিয়ে ফুরিয়ে দিত, তো সেটাই অঙ্ক ছিল। আর একটা অঙ্ক দিয়েছিল তো জলের মতন সোজা দিয়েছিল, পরে ওটা পরে করাবো বললি, সোজাটা পরে করাচ্ছি, এই অঙ্কটা করিয়ে দিই, ঠিক আছে তো? তাহলে মোটামুটি বুঝে গেলি কোশ্চেনটা সম্পর্কে। আরম্ভ করবো। তাহলে অ্যান্সারটা আরম্ভ করি, হ্যাঁ? তুই বলছিস না স্যার উপরে লিখতে হবে, চল লেখ। লেখ কম্পিউটেশন অফ, লেখ কম্পিউটেশন অফ, লেখ কম্পিউটেশন অফ, আমি লিখেছি কম্পিউটেশন অফ
কম্পিউটেশন অফ, একটাই অঙ্ক লেখাবো আর লেখাবো না, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন অফ, অফ নাম কি ছিল বলতো ভদ্রলোকের? মিস্টার আকাশ, তাই তো, অফ মিস্টার আকাশ। তারপর কি লিখতে মনে আছে কমা দিয়ে? রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। তাহলে কি বুঝতে পারি সৌম্য, প্রতিটা অঙ্কে একই লেখা হয় তাই না রে? আর প্রতিটা অঙ্কে একই লেখা, যেখানে স্যালারি সেখানে ইনকাম ফ্রম স্যালারি, যেখানে হাউস বোর্ড সেখানে ইনকাম ফ্রম হাউস বোর্ড, এটা একই লেখা, লেখা আলাদা না। রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল লাইক ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, assessment year 2025-26 relating to the previous year, দু হাজার 24-25। সেল কনসিডারেশন কত টাকা ছিল? সেল কনসিডারেশন ছিল 39 লাখ টাকা। মাইনাস দিয়ে লিখবো কি বলতো, কি ছিল? এক্সপেন্সেস অন সেল, কত টাকা? 1,17,500 মাইনাস কর, লেখ নেট সেলস, বল কত টাকা ছিল? 37,82,500 টাকা। মাইনাস লেখ, এখানে বারবার বলছি যেহেতু এটা নতুন নিয়ম তাই ইন্ডেক্সের বেনিফিট পাবো, তাহলে কি লিখবো শুধু কোয়া। কোয়া কত ছিল বল, কোয়া 9,15,000 বাদ দিয়ে বল কত হচ্ছে? 28,67,500 টাকা। এটাকে কি বলে? এলটিসিজি। মাইনাস দিয়ে কি লিখবো? এক্সেমশন আন্ডার সেকশন 54 ইসি, কত টাকা? 16,000। $16,67,500 টাকা, এটাকে কি বলে? হ্যাঁ, ওই ট্যাক্সেবল এলটিসিজি। বুঝেছিস সেটা? থিওরি কি ছিল দেখ, এই অঙ্কটা তোর 10 নম্বর যদি দেয়, এই অঙ্কটা ছিল 6, ঠিক আছে, আর এটা ছিল 4 মনে হয়, মনে পড়ছে না এক্স্যাক্টলি, 4 ছিল, বুঝিস তো? না, এটা মনে হয় ছিল 6, এটা ছিল 2, 6 আর 2 8, আর এটা দিয়েছিল 2 10, 6 2 2 এরকম ছিল। মানে এরকম অঙ্ক করলে বেশি ভালো লাগে, কারণ দেখ এই থিওরি 4 এ 4 পাও,
একদম সোজা থিওরি, কিছু দেয় নর্মাল থিওরি, অঙ্ক পারপাস, এরকম কোনো ওই রকম না থিওরি কথা কথা লিখতে হবে এরকম লেখার থিওরি না, একটা লাইন একটা ওয়ার্ডের কথা। দেখ ভালো করে দেখ কি বলেছে কোশ্চেনটা পড়। মেনশন দ্য রেটস অফ ট্যাক্স, মানে কি লিখতে বলে, ট্যাক্স রেট লিখতে হবে, ও পার্সেন্টেজ লিখলেই শেষ। ইন দ্য ফলোইং কেসেস, আজকে পড়ালাম হচ্ছে এরকম পরীক্ষায় দেয় না, কিন্তু দেখ থিওরি দিয়ে দিয়েছে, অঙ্ক দেয় না থিওরি দিয়ে দিয়েছে, ওই কোথায় 20%, কোথায় 12.5% ওইগুলো বলতে হবে, ঠিক আছে তো, আর কিছু না। বলছে কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, বলছে এসটিসিজি, if STT is not applicable, ঠিক আছে, STT not applicable, দেখাচ্ছি নোট যে লিখেছিলাম, নোটটা দেখাচ্ছি, দেখিয়ে দেখে তুই বুঝতে পারবি। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মানে এসটিসিজি কত হবে যদি এসটিটি যদি অ্যাপ্লিকেবল না হয়। বর্তমান নিয়ম কি বলছে, বর্তমান নিয়ম বলছে এসটিটি লাগুক বা না লাগুক, কত পার্সেন্ট শর্ট টার্মের উপর 20%, শর্ট টার্মের উপর কত পার্সেন্ট 20%, শর্ট টার্ম 20%, তাহলে এর অ্যান্সারটা হবে 20%, বর্তমান নিয়ম বলছে এটা। কি বলছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইফ সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল, এখানেও 20% হবে। তাই তো, বলছে লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন কত হবে ইফ ইন্ডেক্স বেনিফিট, ইন্ডেক্স বেনিফিট নেই, লিস্টেড কোম্পানির শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ার ক্ষেত্রে যদি ইন্ডেক্স বেনিফিট না থাকে, ইন্ডেক্স বেনিফিট যদি না থাকে তখন কত পার্সেন্ট ছিল 12.5%, তাই তো 12.5% ইন্ডেক্স বেনিফিট যদি না থাকে, আর ইন্ডেক্স বেনিফিট থাকলে তখন 20%। লং টার্ম ক্যাপিটাল গেইন কম্পিউটার বলছে ওই যে এখানে 20% হবে, বইয়ের মধ্যে লিখে নিয়েছিস পার্সেন্টেজ গুলো, বইয়ের মধ্যে লিখে নে। ঠিক আছে, বোনাস শেয়ার একটা থিওরি দিয়েছিল, এটা তো দু লাইনের অ্যান্সার। বলছে কস্ট অ্যাকুইজিশন অফ বোনাস শেয়ার, কস্ট অ্যাকুইজিশন কত হবে, আমি বলেছিলাম বোনাস শেয়ার 2001 সালের আগে ইস্যু করলে কি হবে, 2001 সালের পরে ইস্যু করলে কি হবে। বোনাস শেয়ার 2001 সালের পরে ইস্যু করলে কস্ট অফ অ্যাকুইজিশন মানে কোয়া হয় নীল, একের পরে হলে নীল হয়, আর একের আগে হলে ফেয়ার মার্কেট ভ্যালু। তাহলে এখানে বোনাস শেয়ার কবে ইস্যু করেছে, এটা 2001 সালের আগে না পরে, এই ডেটটা দেখে বল, আগে, তাহলে কি হবে এখানে, এখানে কোয়াটা কত হবে, কোয়া হবে এফ এম ভি মানে ফেয়ার মার্কেট ভ্যালু। বইটা লেখা আছে, আমি দেখাচ্ছি বইটা কোথায় লেখা আছে, আগের দিন পড়িয়েছিল, আগের দিন বক্স করে একদম বক্স করে দেওয়া ছিল, বল পেজ নাম্বার বল, পেজ নাম্বার বল দেখি দেখে, 250 নাকি 252, নিচে না, এই দেখ, ভালো করে দেখে নে, বোনাস শেয়ার কোয়াট বিফোর এক চার একের আগে মানে 2001 এর আগে হলে কি হয়, কি লেখা আছে, ফেয়ার মার্কেট ভ্যালু হবে কোয়া কি, ফেয়ার মার্কেট ভ্যালু ডেটটা কি 141, আর এর 141 এর পরে হলে কি হবে, কোয়া হবে নীল, ব্যাস হয়ে গেল, সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, বুঝতে পারি তো। তো এইটা তোকে পড়াতে, ওখানে ওই যে বইটা বইয়ে যে পেজ নাম্বার আছে না, এখানে লিখে রাখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে এসছে এরকম ভাবে লিখে রাখতে পারিস, ঠিক আছে, পরীক্ষায় চলে এসছে এরকম লিখে রাখতে, খুব ভালো করে পড়ে যাবি, এই আমার সাজেশনে তৈরি করা আছে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতে পারলি, এটা পড়তেই হবে খুব ভালো করে, মানে এখানে কিন্তু অঙ্ক দেবে না, পুরো অঙ্ক লাস্টে 2 নাম্বার দিয়ে দিল থিওরি, ঠিক আছে, আর এরকম থিওরি কি খুব বড় লিখতে হয়, এরকম এইটুকু লিখতে হবে, যে বল পেজ নাম্বার বল কত চলছিল।
তো শেষ হয়ে গেল তোর, কি একই না বল? হ্যাঁ শেষ হয়ে গেল। এটা নীল হবে, ফেম্বি হবে, এটা কত হবে? নীল হবে। এটার অ্যান্সার হবে কোয়া হবে নীল। তাহলে কতটা করলাম? 7,000টা করলাম। আসলে অঙ্কটা দেখ কি বলেছি, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে ক্যাপিটালিজম করে কি ছয় চ্যাপ্টার। অনেক ছয় চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টারে তুলনা। যেমন দেখ এখানে দেখ কত কিছু নিয়ম পড়তে হলো না, কত কিছু নিয়ম পড়তে না, কয়েকটা নিয়ম আপডেট হয়ে যেতে, আপডেট তো তোকে জানতেই হবে। ঠিক আছে, তো দেখ পরের নম্বরে কি বলছে, 28টা, এই যে তুই যে তোরা যে নিয়ম পড়লি না এখন, পরের বছর যারা ধর ক্লাস 12 এ ক্যাপিটাল গেন আছে, এই নিয়মগুলো ধরো, এই নিয়মগুলো জানতে হবে। এবার এমন করে করতাম না যে তুই বলিস তুই বড় বলে তোকে একটু বেশি জানতে হবে, ওরা বাচ্চা বলে কম জানতে হবে, ওদেরও কিন্তু সেমই জানতে হবে, সেম জানতে হবে। ওদের অঙ্ক নেই, তোদের অঙ্ক আছে, এই একটা তফাৎ। ঠিক আছে, তোমার তো এখন রিসেন্ট অঙ্ক দিচ্ছে দেখছি। যাই হোক, মিস্টার জেড বলছে, মিস্টার জেড রেসিডেন্ট কলকাতা, ও দরকার নেই, শোন। বলছে সোল্ড হিজ হাউস, কবে বিক্রি করেছে হাউসটা? 31শে আগস্ট 2024 করে এটা, 31শে আগস্ট 2024, 30 লাখ টাকা দিয়ে বাড়িটা বিক্রি করেছে। তোরা যখনই বাড়িতে অঙ্ক করবি না, এই শুনে নে, আমার কথা শুনে নে, বিক্রি করার ডেট যেটা থাকবে না, 24-25-এর মধ্যে ডেটটা আছে কিনা দেখবি, ব্যাস, আর কিছু না। আর বাকি যা খুশি ডেট থাকুক, কেমন, নাহলে তোর অঙ্ক করতে অসুবিধা হবে। বিক্রি করার ডেট 24-25-এর মধ্যে থাকতে হবে। ও খুব জোরে হলে দেখবি হয়তো একটা বছর পিছনে থাকতে পারে, ওটা তুই এগিয়ে দিবি। ঠিক আছে তো, হি হ্যাড পারচেজ হাউস, কবে বিক্রি কিনেছিল, কবে? 2005 সালে। বাড়ির পেছনে খরচা করেছে কত? 1,10,000 টাকা। কি খরচা এটা? বাড়িটা ইমপ্রুভ করার জন্য খরচা করেছে, ইমপ্রুভমেন্ট খরচা। ঠিক আছে, অফ হাউস ডিউরিং 12-13। হি পারচেজ আ নিউ হাউস, ও আবার নতুন বাড়ি কিনেছে, মানে 54 এর এক্সাম্পশন পেয়ে যাবে। তাহলে অঙ্কটা আরম্ভ করতে হবে, কর। তার আগে দেখেন এটা, বাড়িটা কবে হচ্ছে, নতুন নিয়ম ফলো হবে, তাই তো, নতুন নিয়ম ফলো হবে। তো নতুন নিয়ম ফলো হলে কোন হবে, নতুন নিয়মে কি হবে, কোয়া হবে নাকি তোর কোয়া হবে? এখানে নতুন নিয়মে কোয়া হবে, তাই তো। তাহলে তুই আরম্ভ করবো। এখানে নাম্বারটা বলবি নাকি? সেল কনসিডারেশন, মন বল, 30 লাখ টাকা। তাহলে সোমবার দিন কিন্তু কস্ট, ইয়ের হোমওয়ার্ক গুলো চেক করবো, সব সার্ভিস কস্টিং, তাই তো, সার্ভিস কস্টিং হোমওয়ার্ক গুলো চেক করবো। কন্ট্রাক্টের অনেকগুলো অঙ্ক বাকি ছিল, এগুলো দেখিস। মানে সোমবার দিন হোমওয়ার্ক চেকের ডেট, সেখানে সেরকম কিছু নেই সোমবার। সোমবার চেকিং হবে, চেকিং হোমওয়ার্ক গুলো সব চেকিং হবে, বুঝিস তো। যতটা পারবি করে আনবি, যতটা পারবি করে আনবি। ঠিক আছে তো, সেল কনসিডারেশন 30 লাখ টাকা হয়ে গেল, মাইনাস, হ্যাঁ এই তো কোথায় গেল, মাইনাস দিয়ে কি লিখবে এখানে? 28-এর তো চলছিল, তাই তো। কি লিখবে এখানে, কোথায় গেল রে? কোনো বাড়ি বিক্রি করার জন্য খরচা করতো যে না খরচা করা? হ্যাঁ বল, কিছু বলছি, ওটা পরে ইম্প্রুভমেন্ট কোনো খরচা নেই, পরে পরে দেখবি। মাইনাস দিয়ে কি লিখবে? কোয়া, কোয়া কত টাকা ছিল? 1,80,000। কেন কোয়া হলো কারণটা বুঝতে পেরেছিস তো? লং টার্ম কিন্তু কোয়া হলো, কারণ হচ্ছে 23/7/24 পর বাড়ি বিক্রি করা হয়েছে। এবার কি হবে? কস্ট অফ ইমপ্রুভমেন্ট, কি লিখবে এটা? কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট খরচা কত ছিল বল? 1,10,000 টাকা। দেখ, বাদ দিয়ে দে।
30 লাখ থেকে 1,80,000 1,10,000 বাদ দে, বল কত হচ্ছে? তোমার কোয়েশন কত ছিল? ঠিক আছে, কোনো সমস্যা নেই। বল বাদ দিয়ে বল কত হচ্ছে? 27,10,000, এটাকে কি বলে? এলটিসিজি। মাইনাস দিয়ে কি লিখবো? বল। এক্সামিশন আন্ডার সেকশন 54, জেনারেল অঙ্ক দিয়ে লিখে রাখো, বুঝছো? কত টাকা? কত টাকা দিয়ে বাড়ি কিনেছে? 15 লাখ টাকা দিবে, শেষ অঙ্ক। 12,10,000, কি লিখবি? সেবেল এলটিসিজি, হয়ে গেল তো এখানে? লিখে রাখি, হ্যাঁ। 2023 জেনারেল এটা করালাম, 28 করালাম, 27 করালাম, এবার এই অঙ্কটা করাবো। হুম, দেখেছিস যেতে চাইছিলাম, কিছুক্ষণ আগে বলছিলাম না, যদি বাড়ি কেনা হয়, কত বললাম ডেটটা? 2001-এর আগে, সে ডেট আছে 2001-এর আগে, দেখ কেনার ডেট কবে দিয়েছে, 1996। তো পড়া দরকার, 96 হয়ে গেল, 96। বাড়ি কেনা হয়েছে কবে দেখ, বাড়ি কেনা হয়েছে 1996 সালে, বাড়িটা কেনা হয়েছে 60,000 টাকা দিয়ে, ঠিক আছে তো? ল্যান্ডের এবার ইমপ্রুভমেন্ট খরচা কি হবে? বাড়ির ইমপ্রুভমেন্ট খরচা, ল্যান্ডের ইমপ্রুভমেন্ট কি করবে? খরচা দেয়নি কিছু, ঠিক আছে, ডেট অফ ইমপ্রুভমেন্ট দেয়নি কিছু, এখানেও কস্ট দেয়নি কিছু। এটা বিক্রি করে 23 সালে, 23 হবে না, 24 করে দেয়, ঠিক আছে তো? সেল প্রসিডস কত? 8 লাখ টাকা, 8 লাখ টাকা দিয়ে ল্যান্ডটা বেচা হয়েছে। ব্রোকারেজ 1% অন সেল, ফেয়ার মার্কেট ভ্যালু কত বলছে দেখ, 141। তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু ডেট কবে জানিস? কি লেখা আছে ফেয়ার মার্কেট ভ্যালু ডেটটা? 141। রুল কি, 2000 সালের আগে যদি কোনো ল্যান্ড পারচেস করো, সেক্ষেত্রে 2001 সালের আগে যদি ল্যান্ড পারচেস করো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি, ভালো করে বোঝাবার বলছি, মন দিয়ে শুনবি। 2001 সালের আগে যদি আমি কোনো বাড়ি, হাউস, বিল্ডিং বা ল্যান্ড পারচেস করি, সেক্ষেত্রে আমি বাড়ির কস্ট কত ধরবো? জানিস কত ধরবো? তুই কত টাকা দিয়ে বাড়িটা কিনেছিলি, কত টাকা দিয়ে? এখানে কত, তুই 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 বাড়িটা কিনেছিলি কত তারিখে বল, ডেটটা বল। স্যার বাড়ি কিনেছিলাম 1996, মানে 2001-এর আগে। কত টাকা দিয়ে কিনেছিলি 96 সালে? 96 সালে টাকা 60,000 টাকা দিতে হয়েছিল। ওই বাড়ি 2001-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 2 লাখ টাকা। এই দুটোর মধ্যে যেটা বড়, এই দুটোর মধ্যে যেটা বড়, কাকে বলা হয় বাড়ির দাম। বুঝতে পারলি কি বলে? রুল বলছি, এটা এটা রুল বলেছে, রুল, এটা হচ্ছে রুল। এবার বলবো, যদি 2001 সালের আগে কোনো যদি ল্যান্ড বা বিল্ডিং পারচেস করিস, ল্যান্ড বিল্ডিং যদি পারচেস করিস, তাহলে তোকে দেখতে হবে তুই যেই তারিখে কিনেছিলি 2001-এর আগে, কত টাকা দিয়ে কিনেছিলি, কত টাকা দিয়ে কিনেছিলি? স্যার 60,000 টাকা দিয়ে। 2001-এ তার ভ্যালু কত? 2 লাখ টাকা। এই দুটোর মধ্যে যেটা বড়, সেটাকেই বলা হয় বাড়ির দাম। বুঝা গেল? তাহলে বাড়ির দাম কত বল, 60 না 2 লাখ? 2 লাখ, কিন্তু তুই যদি নিয়ম না জানতে, তুই 60-এর উপর পড়তি। তো তাহলে এখানে কত হবে? 2 লাখ টাকা। মনে থাকলো? বাকি আর অঙ্কে কি আছে? বাকি আর অঙ্কে কিচ্ছু নেই। আচ্ছা, বাড়ি বেচার ডেট 1/6/24, মানে পুরনো নিয়ম, 23/7/24-এর আগে। তার মানে এখানে ইন্ডেক্স বসবে, তাই তো? এখানে ইন্ডেক্স বসবে। এবার দেখ, রেসিডেন্সিয়াল হাউস বেচেছিস কবে?
কোথায় 13-তে? কোথায় 13? 13-তে ইমপ্রুভমেন্ট। বাড়ি বেচার ডেট কবে? 24 তো হবে না, এটা 25 হবে। 25 হবে। হ্যাঁ, 1 বছর করে বাড়িয়ে দিবি। আগে সব বাড়াস না, মানে দেখে নিবি, তারপর বাড়িয়ে দিবি। 15-3-25। তাহলে এবার অঙ্কটা করবো। মনে ডিউরিং প্রিভিয়াস ইয়ার অনার্স দিয়েছিল, এরকম কিন্তু পরীক্ষায় এক্সপেক্ট, এরকমই অঙ্ক দেবে পরীক্ষায়, এরকমই অঙ্ক দেবে পরীক্ষা, ঠিক আছে তো? সে তোকে যদি সোজা লাগে তো সোজা, কঠিন লাগলে কঠিন, এরকমই অঙ্ক পরীক্ষায় আছে। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার মিস্টার সরকার পারচেস আ রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। কত? মিস্টার সরকার বাড়ি কিনেছে কত টাকা দিয়ে? 11,50,000 টাকা। মানে বাড়ি বেচে ও বাড়ি কিনেছে, ঠিক আছে? তাহলে 54 এক্সিবিশন পেয়ে যাবে। তাহলে অঙ্কটা স্টার্ট করতে পারবো তো? বল, কিছু নেই অঙ্কটার মধ্যে। ল্যান্ড দিয়েছে না, ল্যান্ড কর, ল্যান্ড। সেল কনসিডারেশন লেখ, কত টাকা ছিল? মাইনাস দিয়ে দেখ, ওই মানে ল্যান্ডটা বেচার জন্য কোনো খরচা করতে হয়েছে? কত টাকা? হ্যাঁ হ্যাঁ, 1% বলেছিল। এক্সপেন্সেস অন সেল, ঠিক আছে, লিখে দিয়েছি, আমরা কাটবো না। ওটাকেই ব্রোকারেজ বলে, সেল করার জন্য খরচাকে তো ব্রোকারেজ বলে। যে কোশ্চেন এটা বলে সেটাই লিখিস, মানে আমি লিখে দিয়েছি তো, আর কাটলাম না। তাহলে কত বলেছিল? 1% অফ 8 lakhs। 7,92,000। কি বলে? নেট সেলস, নেট সেলস। কি করবো লিখবি তো? ওই ইন্ডেক্স বেনিফিট আছে, তাহলে কি লিখবো? আই কোয়া। কি লিখবো? আই কোয়া। তাহলে কি লিখবে এখানটায়? নিয়মটা কি ছিল? আই কোয়া কষ্ট হবে কিন্তু, এখানে লিখবে, এর মধ্যে 60,000। না, আমি বলছি কি লিখছি আমি, আমি এইভাবেও লিখতে পারি, কস্ট অফ অ্যাকুইজিশন ইকুয়াল টু, নাহলে অত লিখতে হবে, 60,000 অর, 60,000 অর 2 লাখ টাকা, হুইচ এভার ইজ হায়ার। এটা তো লিখতে হবে না, হুইচ এভার ইজ হায়ার। তাহলে কত হবে? 2 লাখ টাকা, বড় কোনো 2 লাখ টাকা। এবার ইন্টু দেখ, বাড়ি বিক্রি করা হয়েছে কত? প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার কত? 24-25, কত? 363, তাই তো? 363 ডিভাইড বাই যেটা কেনা হয়েছিল কোন সালে। খুব ভাইটাল কথা, বল বল বল, বই দেখে বল, বই দেখে বল, বাড়ি কেনা হয়েছিল কোন সালে, দেখ দেখাচ্ছি। বল, বাড়ি কেনা হয়েছিল কোন সালে, দেখ দেখে বল। হ্যাঁ হ্যাঁ, বল। 96, 97, 96, 97 ইন্ডেক্স কত ছিল? তো কিছুই ছিল না, মানে এখানে এখানে দেয়নি। তাহলে স্যার আপনি যেখানে চার্ট দিয়েছেন ওখানেও নেই, ওখানেও নেই। তোর ফেয়ার মার্কেট ভ্যালু শুরু হয়েছে কবে থেকে? 2001। তাহলে ইন্ডেক্স 2001 থেকে শুরু, তার আগে ছিল না ইন্ডেক্স, তার আগে ইন্ডেক্স নেই, ঠিক আছে, তার আগে ইন্ডেক্স নেই, ঠিক আছে তো? তো আমরা যখন পড়তাম না, আমরা যখন আমার যত মনে হচ্ছে, আমি যখন পড়াশোনা করতাম, আমার অ্যাসেসমেন্ট ইয়ার ছিল 2007-8, ঠিক আছে তো? তো তখন আমাদের ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল জানিস? বলেছি, তখন আমাদের সময় ফেয়ার মার্কেট ভ্যালু ছিল 1,481। বুঝলি মজা? 1,481 চেঞ্জ হয়েছে। ওই ফেয়ার মার্কেট ভ্যালু কি আর চলবে নাকি? মানে আমার কথাটা বুঝতে পারছিস কি বলতে চাইছি?
সেই ফেয়ার মার্কেট গুলো আজ চলবে? তো এই জন্য চেঞ্জ হয়েছে। ওটা কবে এসছে বল? 1/4 20 বছর পর। ঠিক আছে তো? আবার পরে আসবে, এটাই কন্টিনিউ চলবে না, আবার চেঞ্জ হয়ে যাবে ফেয়ার মার্কেট। ঠিক আছে তো? তো তোর যেটা বলছি, তোর এখানে ফেয়ার মার্কেট ভ্যালু কত? 1/4 তাহলে আমাদের যে টেবিলটা দিয়েছে, যে বইতে যে টেবিল দিয়েছে, আমাদের যে বই দিয়েছে, বইতে টেবিল দিয়ে যখন দেখবি ইন্ডেক্স শুরু হয়েছিল দেখবি 2001 থেকে। দেখ 1 2 থেকে, মনে হয় 1 2 লেখা আছে। দেখ কত লেখা আছে? 1 2 থেকেই শুরু হয়েছিল, 1 2 থেকে। তাহলে 96 সালে কেন? 96 সালে ইন্ডেক্স জানি না, তাহলে আমার ইন্ডেক্স কোনটা থেকে স্টার্ট করতে হবে? 2 এর ইন্ডেক্সটাকে নিতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা? 100, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারলি তো? তাহলে এখানে কি করব? নিচে লিখবো যে বছর কিনেছি তার ইন্ডেক্স। 96 97 এর ইন্ডেক্স তো ধরবো না, 96 97 এর ইন্ডেক্সটা ধরবো কি 2001 2। তার মানে কি বুঝতে পারলি? 2001 এর আগে যদি কোনো ল্যান্ড বা হাউস কেনা হয়, সেক্ষেত্রে কার ইন্ডেক্স ধরতে হবে? 1 2 এর ইন্ডেক্স। আর ভালো কথা বলে দিই, এত মাথায় রাখতে হবে না। 2001 সালের আগে কোনো অ্যাসেট কিনলে 100 ধরবে। পাতি কথা 100 হয়ে গেল, মনে থাকবে 100। তাহলে ক্যালকুলেটর লেখ 2 লাখ ইন্টু 3.63 লেখ, 2 লাখ ইন্টু 3.63 লেখ, 7 লাখ, 7,26,000। ইমপ্রুভমেন্ট খরচা ছিল নাকি এখানে? ও ল্যান্ডের আবার কি ইমপ্রুভমেন্ট হবে? বলুন, ল্যান্ড নেই, শেষ, ল্যান্ড শেষ হয়ে গেল, মিলিয়ে দে। 66,000 বাইরের ঘরে বসিয়ে দিলাম। কি বলছে? ল্যান্ডের পর কি লিখবো? এটা কি হলো? হাউস না রেসিডেন্সিয়াল হাউস? দেখতে কি, রেসিডেন্সিয়াল হাউস। তাই তো? তাহলে কি লিখবো? সেল কনসিডারেশন লেখ, সেল। সেল কনসিডারেশন বল কত টাকা ছিল? 35 লাখ, তাই তো? 35 লাখ। এই প্রথম করে লেখ 35 লাখ, মাইনাস দিয়ে লিখবো এক্সপেন্সেস অন সেল, কত? 2%। 34,30,000। আচ্ছা, এটা তো নতুন নিয়ম, তাই তো? তার মানে কি হবে? কস্ট অফ অ্যাকুইজিশন, তাই তো? কস্ট অফ অ্যাকুইজিশন কত টাকা ছিল দেখ? কস্ট অফ অ্যাকুইজিশন কত টাকা ছিল? 6,85,000। কত? 6,85,000। আর ইমপ্রুভমেন্ট খরচা ছিল দেখ, ইমপ্রুভমেন্ট খরচা 1,00,000 টাকা, ডাইরেক্ট 1,00,000 টাকা বসিয়ে দে। কস্ট অফ ইমপ্রুভমেন্ট কত টাকা ছিল? ইমপ্রুভমেন্ট খরচা কত যে বাদ দিয়ে? 20,80,000। এটা যে এলটিসিজি। এবার এর থেকে এক্সেমশন ছিল না একটা, কত টাকা? 11,50,000। এক্সেমশন আন্ডার সেকশন 54, কত? 11,50,000। তাহলে 15,30,000, তাই তো? পনেরো লাখ তিরিশ আছে, করে দে। 15,30,000 আছে, যোগ কর, কত হচ্ছে? 15,96,000, তাই তো?
15,96,000, তাই তো? এখানে লিখবো কি টোটাল এলটিসি, টোটাল লং টার্ম ক্যাপিটাল। আচ্ছা, এই অঙ্কটা গেল 26, লিখে রাখ। রাখছি না আজকে, আর পরের দিন করাবো, পরের ক্লাসে করাবো, এটা পরে থিওরিটিক্যাল অঙ্ক। পরের দিন করাবো 18, দেখি 18, 17, 18, 17, 12। সেটটা দেখতো, হ্যাঁ 18, 17, 12 এটা হয়ে গেছিল। দেখে রাখ 12টা করাও, 12, 18, 17, 12, এইদিকে তোর জেনারেলের 12, জেনারেলের 12, 11। বেশ, মানে পৃষ্ঠার মতন করালে পরের দিনে শেষ হয়ে যাচ্ছে। এবার হোমওয়ার্ক দিয়ে দেবো। হোমওয়ার্ক এমনি চাইলে তুই 19-এর আগের অঙ্ক 18 থেকে যাবি, অনার্সের গুলো করবি, জেনারেল না করলে চলবে। অনার্সে বলে অনার্সের গুলোই করবি। ওই ধর আরম্ভ করে কোথা থেকে বলতো, 11 থেকে 2011 সাল থেকে পুরো 2018 সাল কোথা থেকে মিলিয়ে দেবো, সে তো হয়ে যাবে, তোর প্র্যাকটিস হয়ে যাবে তোর।